আচ্ছা, তো আজকে আমাদের ইলাস্ট্রেটর তৃতীয় ক্লাস। তো এর আগে আমরা যে কাজগুলো দেখেছি, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল এবং টুকটাক যেটা হচ্ছে যে আমরা শেপগুলো ব্যবহার দেখেছিলাম, যেমন রেক্ট্যাঙ্গুলার টুল এবং কালার কিভাবে দিতে হয় একটা শেপে কিংবা একটা অবজেক্টে। তো আজকে আমরা এর পাশে কিছু শেপের সঙ্গে পরিচিত হবো ভালোভাবে, যেটা হচ্ছে যে আমি এখানে কিছু ডিফল্ট শেপ দেখতে পাচ্ছি। তো ডিফল্ট শেপ গুলো আমি বাইরে নিয়ে আসার সিস্টেমটা এর আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। তো আমি এখানে বাইরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে যেটা হচ্ছে প্রথমে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, তারপর হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল, এখানে তারপর আছে ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লায়ার টুল। যেটা হচ্ছে যে এখান থেকে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা একটা বক্সের মতো, তারপরেরটাও একটা বক্সের মতোই, ঠিক আছে। যেমন এটার নাম আছে রেক্ট্যাঙ্গুলার টুল এবং তারপরেরটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল, দুইটার সঙ্গে রেক্ট্যাঙ্গুলার একটা নাম আছে, ঠিক আছে। তো এটার মধ্যে একটা সম্পর্ক আছে, দুইটা বক্সের মতো। যেমন আমি এখানে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এটা ড্র করে নিতে পারি, যেমন এখান থেকে আমি ড্র করছি মাউস দ্বারা। তো যখন আমি মাউস দ্বারা ড্র করছি তখন লক্ষ্য করেন যে আমার যে একটা বক্স এখানে শো করছে সেটা আমার ইচ্ছা মতো, মানে বড় ছোট করে নিতে পারতেছি। এটা আমার হাইট, ওয়েট এবং উপর নিচ যে কোনো দিক থেকে আমি ফ্রি ভাবে এখান থেকে ছোট বড় করতে পারতেছি, নিলাম। আচ্ছা, এটা একভাবে আমি ড্র করলাম। তারপরে ধরেন আমি এই একই জিনিস শিফট ধরে ড্র্যাগ করতেছি। যখন আমি শিফট ধরে ড্র্যাগ করব তখন আমার কোনো একটা অবজেক্ট যখন আমি শিফট ধরে ড্র্যাগ করব তখন আমার যে ক্রিয়েট পয়েন্টটা থাকবে, আমি যেখান থেকে ক্রিয়েট করব সেই পয়েন্ট থেকে অপোজিট দিকে রেশিও অনুযায়ী বড় হবে, ঠিক আছে। যেমন আমি যখন এখানে ক্লিক করছি, ক্লিক করে ড্র্যাগ করছি, তার ঠিক অপোজিট দিকে আমি যাচ্ছি, এখান থেকে সমানভাবে এটা বড় হচ্ছে, ঠিক আছে। এটা একটা স্কোয়ার দেখাচ্ছে, তো সমানভাবে এখানে আসছে। আর এটা কিন্তু সমান নাই, কারণ এটা আমরা ওইভাবে রেশিও অনুযায়ী নেই নাই। আচ্ছা, এটা একটা কোণ থেকে নিয়ে আসলাম শিফট চেপে। তারপরে আমি এটাকে আবারও নিচ্ছি, যেটা হচ্ছে শিফট আল্টার চেপে। শিফট আল্টার চাপলে যেটা হবে, যেটা হচ্ছে যে আমার মাউসটা যেখান থেকে আমি শুরু করব, যে আমার মাউসের সঙ্গে একটা পয়েন্টের মতো, টার্গেটের মতো একটা চিহ্ন দেখাচ্ছে। তো এই টার্গেট পয়েন্টটা যেখান থেকে আমি শুরু করতে চাচ্ছি আমার ওইটা হবে অবজেক্টের মধ্যবিন্দু। শিফট আল্টার ধরে যদি আমি ড্র্যাগ করি, শিফট আল্টার, তখন এখান থেকে ওইটাকেই মধ্যবিন্দু কেন্দ্র করে এটাই বড় হবে, বড় ছোট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে যদি কোনো অবজেক্টকে এক কোণ থেকে, যে কোনো এক কোণ থেকে মানে রেশিও অনুযায়ী বড় করতে হয় সমানভাবে, সেক্ষেত্রে আমরা শিফট চাপবো। আর যদি সেন্টার থেকে বড় ছোট করতে হয় সেক্ষেত্রে আমরা শিফট আল্টার চাপবো একসঙ্গে, ঠিক আছে। আর যদি আমার কোনো রেশিও প্রয়োজন না হয়, যে আমি কোনো রেশিও প্রয়োজন নেই, আমি সমানভাবে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কোনো শিফট আল্টার ব্যবহার করব না, শুধু এমনিতেই ড্র্যাগ করব, ঠিক আছে। এটা গেল। এটা একটা বৃত্তর ক্ষেত্রেও হইতে পারে। আহ এটা একটা বিভিন্ন, মানে এখানে আমাদের যে শেপগুলো আছে এখানে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো ব্যবহার হইতে পারে, ঠিক আছে। তো আমি এখানে যেটা দেখলাম যে রেক্ট্যাঙ্গুলার টুলটা আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়েছিলাম। আমি প্রথমে এমনিতে ফ্রি হ্যান্ড ড্র্যাগ করলাম, তারপরে যেটা হচ্ছে শিফট ধরে ড্র্যাগ করলাম, তারপরে শিফট আল্টার ধরে ড্র্যাগ করলাম। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এখানে রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে রেক্ট্যাঙ্গুলার টুল এখানে আসার সময়, মানে যে আমার মাউস ক্রসের সঙ্গে যে পয়েন্টার চিহ্নটা শো করছে, এটার মাধ্যমে আমি মাউস থেকে লেফট বাটনটা ক্লিক করব। ক্লিক করলে এখানে রেক্ট্যাঙ্গুলার লেখা একটা অপশন আসছে। তো এখান থেকে আমার অবজেক্টের উইথ এবং হাইট, যেটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলারটার উইথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটা আমি ম্যানুয়ালি এখান থেকে লিখে বলে দিতে পারবো, ঠিক আছে। তো যেমন এখানে আমি উইথটা দিচ্ছি আপনার 400, হাইটটাও দিচ্ছি 400। তো এটা একটা স্কোয়ার চলে আসছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। কারো যদি কথা শুনতে কিংবা বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানাবেন। আচ্ছা, আমি এখান থেকে একটা আচ্ছা, এটা আমরা নিলাম। তো এখন এরকম হইতে পারে যে আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর যে এখানে আমি দিব যেটা হচ্ছে আমার উইডথটা এবং হাইটটা, এখানে দুইটা কিন্তু সমানভাবে আমি দিয়েছি। এখানে আমাকে দুইবার লিখতে হয়েছে, যে একবার 400 পিক্সেল উইথ লিখেছি, আরেকবার 400 পিক্সেল হাইট লিখছি, ঠিক আছে। তো একই জিনিস, মানে সেম আমি একটা দিতে চাচ্ছি যে সেম সাইজটা দুইবার লিখতে হচ্ছে আমাকে। তো এই জিনিসটা যদি আমি একবারে করতে চাই সেক্ষেত্রে এখানে একটা লিংক অপশন আছে, ঠিক আছে।
তো এই লিংকে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখেন এখান থেকে যদি আমি উপরেরটায় লিখি 800, অটোমেটিক আপডেট হয়ে নিচেরটাও 800 উঠে যাবে। ঠিক আছে? যেমন উপরে যদি আমি লিখি 200, নিচেরটাও 200 উঠে যাবে। ঠিক আছে? তো এটা আসলে স্কোয়ার। তো অনেক সময় এমন হয় যেটা হচ্ছে যে আমার এরকম লিংক করা আছে। তো আমি এখানে চাচ্ছি যে এখানে হবে 600, উইডথটা হবে 600, কিন্তু হাইটটা হবে 400। তো সেক্ষেত্রে যদি আমরা লিংকটা রাখি তখন কিন্তু এইটা আমরা করতে পারবো না। এখানে নিচে দিলেও একই কাজটাই হবে। ঠিক আছে? তো এইজন্য আমাকে যেটা করতে হবে, আমি উপরের যে এবং নিচে যদি আলাদাভাবে পেতে চাই সেক্ষেত্রে আমার লিংকটা উঠাই দিতে হবে। দিয়ে তারপর এখানে দিতে হবে। যেমন এখানে আমি 400 দিতে পারি। ওকে। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা দেখলাম রেক্ট্যাঙ্গুলার টুল আমরা কিভাবে এমনিতে ড্রাগ করে নিতে পারি, তারপরে শিফট ধরে রেশিও অনুযায়ী এক কর্নার থেকে নিতে পারি এবং শিফট আল্টার ধরে সেন্টার থেকে নিতে পারি, তারপর ক্লিক করে আমরা নির্দিষ্ট সাইজ অনুযায়ী নিতে পারি। ঠিক আছে? তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে সিলেক্ট আছে, তারপরে আপনার যেটা হচ্ছে যে এখান থেকে ডাবল ক্লিক করলেন। ঠিক আছে? যে এই জিনিসগুলো যেমন কিছু কিছু অবজেক্ট আছে যেগুলোতে আপনার ডাবল ক্লিক করলে তার কিছু অপশন শো করে। ঠিক আছে? যেমন এখানে দেখেন যে আপনার সিলেকশন টুলে ডাবল ক্লিক করলে তার মুভ অপশনটা শো করে। ঠিক আছে? তো এই মুভ অপশনটা কখন শো করে? এখন কিন্তু আমি ডাবল ক্লিক করছি, কোনো কাজ করছে না। ঠিক আছে? সে তখনই কাজ করবে যখন কোনো অবজেক্টকে মুভ করানো লাগবে। ঠিক আছে? কারণ একটা অবজেক্ট যদি সিলেক্ট থাকে তখন সে এই কাজটা করবে। কারণ কোনো অবজেক্ট নাই, সে কোন জিনিসটাকে মুভ করাবে? তখন তো সে কাজ না করারই কথা। তাই না? তো তারপরে আমরা আসি যে রেক্ট্যাঙ্গুলার টুলটা আমি এখানে দেখলাম, রেক্ট্যাঙ্গুলার টুলটা পাশে রাখছি। তারপর হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার আমি এখান থেকে নিচ্ছি। আচ্ছা, দুইটাই বক্সের মতো। তো এখানে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, যেটা হচ্ছে এর সঙ্গে এটার সঙ্গে একটা নাম যুক্ত আছে যেটা বাড়তি, সেটা হচ্ছে যে রাউন্ড। রাউন্ড বলতে কর্নার গুলো একটু কার্ভ করা, স্মুথ করা, বাঁকানো। ঠিক আছে? তো এখানে দেখেন আমার রেক্ট্যাঙ্গুলার টুল প্রথমটা হচ্ছে একদম কোণের মতো, তারপরে যেটা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার এটা কোণটা একটু রাউন্ড করা। ঠিক আছে? তো এখান থেকে যখন আমরা রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে ক্লিক করেছিলাম তখন কিন্তু দুইটা অপশন পেয়েছিলাম, একটা হচ্ছে উইথ এবং আরেকটা হচ্ছে হাইট। এখন রাউন্ড রেক্ট্যাঙ্গুলার দিয়ে যদি আমরা ক্লিক করি তখন অপশন পাবো তিনটা। ঠিক আছে? তো এখানে আমার অবজেক্টটার উইথ এবং হাইট দিতে পারবো, যেমন 600 দিলাম আমি, উইথ হাইট দিলাম হচ্ছে আমার 400, এবং কর্নারটা কত পিক্সেল রাউন্ড করব। ঠিক আছে? এটা রাউন্ডনেস মানে কর্নারের রাউন্ড ইয়েটা রেডিয়াসটা আমি এখান থেকে বলে দিতে পারবো। তো এখান থেকে ধরেন আমি দিলাম 25। ঠিক আছে? 25। তো এটা যদি আমি আরো বেশি চাই, যেমন এখান থেকে আমি আবার নতুন করে নিচ্ছি, এখানে আমি দিচ্ছি 50। ঠিক আছে? এভাবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আপনি ওটা ক্রিয়েট করে নেবেন। তারপর আমরা আসি ইলিপস টুলে। এখন ইলিপস টুলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইলিপস টুলটা একটা সার্কেলের মতো, একটা বৃত্ত। তো এই বৃত্তটা আপনি বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন, কারণ একটা বৃত্তকে যদি একটু বাঁকা করা যায় একটা ডিম্ব আকার হয়ে যায়। ঠিক আছে? তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় একটা শেপকে অনেক ভাবে মডিফাই করা লাগতে পারে, আমাদের কাস্টম ভাবে শেপ নেওয়া লাগতে পারে, যে সব সময় যে আমার বৃত্ত একদম সমান রেশিওতেই নিতে হবে এমন কোনো কিছু না। ডিজাইনের ক্ষেত্রে আমার বিভিন্ন ভাবে লাগতে পারে। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমি এটা কিভাবে ব্যবহার করব। যেমন আমি যদি শিফট ধরে, আমি বলেছিলাম যে এক কর্নার থেকে যদি আপনি চান সেক্ষেত্রে শিফট ধরে আপনি ড্র্যাগ করতে পারেন, যে আপনার যেখান থেকে মাউস পয়েন্টারটা শুরু করছিলেন ওখান থেকে অপোজিট সাইড পর্যন্ত। আচ্ছা, তো তারপরে এখানে যেটা হচ্ছে যে আমি যদি সেন্টার থেকে পেতে চাই সেক্ষেত্রে শিফট আল্টার চেপে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমি বারবার বলছি, শিফট শিফট আল্টার এই জিনিসটা বারবার বলছি, আপনারা মনে করতেছেন যে এই জিনিসটা তো আমি এমনিতেও মানে যেটা ক্লিক করেও নিতে পারি। ঠিক আছে? আমি কেন শিফট আল্টার ধরে এইভাবে নিতে যাবো? তো এই জিনিসটা আমি আস্তে আস্তে বুঝাবো যে এটার উপকারিতা কি আছে। ঠিক আছে? তো তারপরে এখানে আমরা আসি যেটা হচ্ছে পলিগন টুল। তো পলিগন টুল যেমন আমাদের সবারই পরিচিত যে 5 টাকার যে কয়েন আছে, এই কয়েনের কর্নার গুলো একটু কাটা 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 কাটা। ঠিক আছে? এরকম বেশ কয়েকটা সাইড আছে। তো এরকম আমাদের পলিগন টুলেরও বেশ কিছু সাইড আছে, যেমন এখান থেকে আমি যখন ড্রাগ করছি দেখেন এটা ডিফল্ট কয়েকটা সাইড দেখাচ্ছে, 6টা সাইড দেখাচ্ছে। ঠিক আছে? তো ডিফল্ট সাইড দেখাচ্ছে, এখান থেকে যখন আমি মাউসটা ড্রাগ করছি এটা কিন্তু
আমার বাই ডিফল্ট সেন্টার থেকে নিচ্ছে, মানে আমার অবজেক্টটা যেখান থেকে শুরু করি না কেন ওটা একটা সেন্টার ধরে নিবে। ঠিক আছে, এটা কিন্তু বাকিগুলোর মতো এক কর্নার থেকে কিংবা এইভাবে আসতেছে না। ঠিক আছে, ওইটা আমি যেখান থেকে শুরু করছি ওইটাকেই সেন্টার ধরে নিচ্ছে। আচ্ছা, এখন আমি এটা যেমন ধরেন এখানে আছে আমার 6টা সাইট ডিফল্ট। তো এখন যদি আমার প্রয়োজন পড়ে যেটা হচ্ছে যে আমি এখানে 6টা সাইটের জায়গায় 4টা সাইট, 3টা সাইট, 5টা সাইট, এরকম আমার প্রয়োজন অনুসারে যে কয়টা সাইট নেওয়া লাগতে পারে, এরকম সাইট কিভাবে নিব? যদি আমি এভাবে ড্রাগ অবস্থায় মাউস থেকে ড্রাগ করছি, আমি কিন্তু মাউস থেকে লেফট বাটনটা এখনো ছেড়ে দেই নাই। ঠিক আছে, মাউস থেকে ড্রাগ করা অবস্থায় কিবোর্ড থেকে আমরা আপ অ্যারো চাপি, তাহলে আমাদের সাইট গুলো বাড়বে। ঠিক আছে, আর যদি আমি ডাউন অ্যারো চাপি সেক্ষেত্রে সাইট গুলো কমবে। এটা হচ্ছে আমাদের মানে শর্টকাটে এই জিনিসটা আমরা করতে পারি। আর যদি আমরা চাই যে এই জিনিসটা তো ম্যানুয়ালি করা যায়, সেটা হচ্ছে যে আমি এখান থেকে টুলসটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, যেমন রেক্ট্যাঙ্গুলার টুল ক্লিক করেছিলাম, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার ক্লিক করেছিলাম, ইলিপস টুল ক্লিক করেছিলাম, ঠিক একই ভাবে এটাকেও ক্লিক করলাম। তো এখানে যেটা হচ্ছে রেডিয়াস, আমি যেটা দিতে পারি রেডিয়াসটা, এটার ক্ষেত্রে রেডিয়াসটা কিন্তু আমার কর্নারটা রাউন্ড বুঝায় না, এটার ক্ষেত্রে রেডিয়াসটা বুঝায় যে আমার এটার সাইজটা কিরকম হবে। ঠিক আছে, যে একটা থেকে আরেকটা দূরত্ব কিরকম ভাবে এটা সাইজ হবে। তো এটা রেডিয়াস যদি আমি দেই ধরেন আপনার 200 পিক্সেল, এটা 200 পিক্সেল ইয়ে হবে। তো তারপরে এখানে দেখেন সাইড, এখানে দেওয়া আছে ডিফল্ট 6টা সাইড, আমি এখানে লিখে দিলাম যে আমার 3টা সাইড লাগবে। ঠিক আছে, থেকে ওকে করে দিচ্ছি 3টা সাইড। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি এখানে 2টা সাইড দিব, এখানে কিন্তু 2টা সাইড নিবে না। কি জন্য নিবে না? আপনাদের এই জিনিসটা একটা লজিক বুঝতে হবে যে এই জায়গাটায় মানে আমি যদি এই একটা অবজেক্টের 2টা সাইড দেই তাহলে অবজেক্টটা কি রকম একটা শেপে দাঁড়াবে। তখন কি এটা কোনো এরকম ট্রায়াঙ্গেল হচ্ছে না, একটা বক্স হচ্ছে না, মানে এটা কি রকম একটা শেপ হবে? যেমন একটা লাইন সেগমেন্ট টুল, এই যে এখানে যে টুলসটা দেখতে পাচ্ছি এটা লাইন সেগমেন্ট টুল, এটা একটা দাগ। তো এটার কয়টা সাইড আছে? এটা তো মানে এপিট ওপিট মিলে তো 2টা সাইড, তাই না? এই সাইড এই সাইড। তাহলে আমার এই শেপটা তো এইরকমই, যদি 2টা সাইড এখানে দেওয়া যাইতো তাহলে তো এরকম শেপ হয়ে যেত। তাহলে এরকমই যদি আমাদের নিতে হয় সেক্ষেত্রে আমাদের লাইন সেগমেন্ট টুল আছে, তো আমাদের তো এখানে প্রয়োজন পড়তেছে না যে এটা ব্যবহার করা, এই জন্য এখান থেকে এই অপশনটাই তুলে দেওয়া আছে যে এখানে 2টা ব্যবহার করা যাবে না। সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি কারো একটু কথা জি শুনতে ভাইয়া। পাচ্ছি না তো, যে সবাই আছেন জি কিনা? ভাইয়া, জি জি। শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, ক্লিয়ার সবাই ক্লিয়ার সবাই 100% বুঝতে ক্লিয়ার। বুঝতে পারতেছেন তো? জি ভাই। কিপ কিপ গোয়িং। আচ্ছা, এখন এখান থেকে আমি কেটে দিলাম। আচ্ছা, এখন আমি আসি স্টার টুলে। ঠিক আছে, তো স্টার টুলটা বিভিন্ন ভাবে ব্যবহার হয়, যে আপনার বিভিন্ন লোগোতে কিংবা এখানে বিভিন্ন শেপ বিভিন্ন ভাবে লোগো করা যায়। লোগোতে লোগোর জন্য যে নির্দিষ্ট কোনো শেপ আছে এমন কিছু না। তো বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিসগুলো ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, আমি দেশি মানে বাংলাদেশি যেগুলো লোগো মানে সার্কেল লোগো যেগুলো দেখি আর কি, সরকারি লোগো বলেন কিংবা স্কুলের লোগো বলেন, আমি এগুলোতে কমন একটা জিনিস দেখি যে দুই পাশে 2টা স্টার দিয়ে রাখে। ঠিক আছে, যে হয়তো বা আপনারা এই জিনিসটা লক্ষ্য করছেন কিনা জানি না, বিভিন্ন ব্যাচ এই ডিজাইন গুলো করতে গেলে স্টার দিয়ে রাখে। ঠিক আছে, তো আমি মনে করি যে স্টারটাও অনেক ক্ষেত্রে বাংলাদেশিরা ব্যবহার করে থাকে। তো যেটা হচ্ছে যে আপনার এখানে যে স্টারটা আছে, স্টারটার ক্ষেত্রেও ঠিক একই রকম, এখান থেকে রেডিয়াস আছে, আপনি এটা কম বেশি করে নিতে পারবেন। এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার উপরের রেডিয়াস 1 যেটা আছে 2, এটা কমপক্ষে 50% কম বেশি হবে। যেমন এটা যদি থাকে 50 এটা থাকবে 25, এটা যদি থাকে 100 এটা থাকবে আপনার 50। এটা যদি রেশিও অনুযায়ী সমান ভাবে চান। আর যদি এটা না থাকে, যেমন এখানে আমি দিলাম 25 50 আসছে, এটা ডিফল্ট ওকে, এখানে একটা ডিফল্ট স্টার আসলো। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা এই জায়গাটায় যেটা ভুল করে থাকেন যে রেডিয়াস দিলেন 50, তাহলে এটার সাথে মানে এই রেডিয়াস আর এই রেডিয়াস যদি এক হয় তাহলে এখানে কি দাঁড়াবে? এই জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, এটা কি কোনো ওই শেপে থাকছে? মানে এটা না থাকার কারণটা কি? মানে এটা কি মানে রেডিয়াস দুইটার মধ্যে পার্থক্যটা কি? মানে কোনটা কোনটার কাজ করছে? এটার কাজ করছে যেমন এখান থেকে আপনি যখন রেডিয়াসটা বলে দিচ্ছেন, প্রথম রেডিয়াসটা নিচ্ছে হচ্ছে আমার বাইরের এই শেপ গুলো, এই পয়েন্ট গুলো। ঠিক আছে, বাইরের পয়েন্ট গুলো। এই পরের যে অর্ধেক রেডিয়াসটা আপনি দিচ্ছেন এটা নিচ্ছে যে ভিতরের পয়েন্ট গুলো। ঠিক আছে, তাহলে এটা থেকে এটার একটা দূরত্ব আছে। ঠিক আছে, এই জন্য আমার ভিতরে এটা একটু ভিতর দিকে চাপ দিয়ে আসতেছে। তো এটা যদি আমি দূরত্ব না রাখি তাহলে এরকম যেটা আমি পলিগন টুলের মাধ্যমে ক্রিয়েট করেছিলাম ঠিক একইভাবে এটাও এরকম হয়ে যাবে, কারণ এটার ভিতরে আমি কোনো দূরত্ব রাখি নাই।
ঠিক আছে? যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা দেখি একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে ড্র্যাগ করে ভিতর দিকে নিয়ে আসি, একটা দূরত্ব বাড়াই, তখন এরকম একটা শেপ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? এরকম একটা শেপ ক্রিয়েট হচ্ছে। তো এটার যদি দূরত্ব আমরা ঠিকভাবে না রাখি তাহলে কিন্তু শেপটা দেখতে অন্যরকম লাগবে। এখানে হয়তো আমি হাতে ড্র্যাগ করে একভাবে নিলাম, এটা কিন্তু আমি পারফেক্ট ভাবে নিতে পারি নাই, কারণ এখানে আমার হাতটা একটু কম বেশি হতেই পারে। আর যখন আমি এখানে একটা সাইজ বলে দিব তখন সে সবগুলোকে সমান রেশিওতে নিয়ে আসবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে এখানে অর্ধেক রাখতে হবে। এখন কাজের সুবিধার্থে, অনেক সময় কাজের প্রয়োজনের স্বার্থে, ঠিক আছে, অনেক সময় যেটা হচ্ছে আমার এখানে ছোট বড় করারও প্রয়োজন পড়বে। যেমন ধরেন এখানে আছে কত, 50, সেই জায়গায় আমি দিলাম হচ্ছে আপনার 10। তো এটা যদি আমি 10 রাখি, এটা যদি 50 রাখি, তাহলে এই মানে যে স্টারের যে ঠোঁট গুলো, যে এখান থেকে কোণের মতো চিহ্নগুলো, এগুলো কিন্তু একটু কম বেশি হয়ে যাবে, দেখেন অনেক লম্বা হয়ে গেছে। তো আমার অনেক সময় এরকম শেপটাই প্রয়োজন পড়তে পারে, তাই না? তো অনেক সময় যেটা হচ্ছে যে আমার এরকম শেপ প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আমি এই শেপটা ব্যবহার করতে পারি। আমার যদি মানে বেসিক নিয়মটা জানা থাকে যে আমি কিভাবে এটা নিতে হবে, ঠিক আছে, এটার ব্যবহারটা কিভাবে করতে হয়, এটা যদি আমি পুরোপুরি জানি, সেক্ষেত্রে আমি আমার ইচ্ছা মতো নিতে পারবো। ঠিক আছে? তো আমি এটাকে কেটে দিচ্ছি। দেওয়ার পর আমি আবার ধরেন এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি বলে দিচ্ছি যে এখানে ডিফল্ট যেটা আছে 25, আমি 25 রাখছি। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলে দিতে পারতাম যে এটা রেক্টেঙ্গুলার টুল, এটা রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, এটা একটা সার্কেল, এটা একটা পলিগন টুল, এগুলো ড্রাগ করে আপনাদের শেপগুলোর সাথে পরিচয় করে দিতে পারতাম। তো এরকম পরিচয় অনেকেই করে দেয়। ঠিক আছে? তো আমি চাচ্ছিলাম যে আপনারা যখন ভিতরে ডিটেলস গুলো সম্পূর্ণ ভালোভাবে জানতে পারবেন, তখন এটা সঠিক ব্যবহারটা করতে পারবেন। ঠিক আছে? আর আমার এই শেখানোর পদ্ধতিটা যদি আপনাদের কাছে মনে হয় যে এরকম না শিখে ওই অন্যভাবে, ওই যে অন্যভাবে শিখলে ভালো হয়, আপনারা মতামত দিতে পারেন, আমি ওইভাবে শেখানোর চেষ্টা করবো। কারণ আপনারা যেভাবে শিখতে পারতেছেন, আমি তো হয়তোবা আমার দিক থেকে মনে করতেছি যে আমি হয়তোবা শিখাইতে পারতেছি, কিন্তু আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। ঠিক আছে? তো আপনাদের যদি ভালো না লাগে সেটা অবশ্যই শেয়ার করবেন, আমি তাহলে আমার নিয়মটাকে আপডেট করার চেষ্টা করবো। তো আচ্ছা, যেটা হচ্ছে যে এখান থেকে আমরা পয়েন্ট পয়েন্ট অপশন, যেটা হচ্ছে যে এখানে 5টা পয়েন্ট দেওয়া ছিল, আমি চাইলে এখানেও 3টা পয়েন্ট নিতে পারি। তো 3টা পয়েন্ট যদি নেই, আমার প্রথম যেটা ছিল যেখানে ধরেন পলিগন টুলে আমি যেরকম একটা ত্রিভুজ নিয়েছিলাম, এখানেও ওই একই ভাবে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে বাই ডিফল্ট আপনার কিছু অ্যাঙ্কর পয়েন্ট বেশি থাকছে, যেটা কিন্তু আমার এটার ক্ষেত্রে থাকছে না। এখানেও 3 নিলাম, এখানেও আমি সিলেকশন টুল দিলাম। তো অনেকের এই প্রশ্নটা থাকে যে এটাতেও আমি 3টা কর্নার বানাইতে পারতেছি, এটাতেও আমি 3টা কর্নার বানাইতে পারতেছি, তাহলে এই দুইটার মধ্যে একটা নিলেই তো হয়। ঠিক আছে? এরকম প্রশ্ন থাকতেই পারে। তো যেটা হচ্ছে যে আপনার কাজের সুবিধার্থে, যেমন এখানে দেখেন আপনার বাই ডিফল্ট অ্যাঙ্কর পয়েন্টটা সে করে দিছে, আপনার অনেক কাজের সুবিধার্থে এটা কাজে লাগবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের শেপটা নিয়ে অনেক রকমের প্র্যাকটিস অনুশীলন করতে হবে, করতে গেলে আমাদের ডিজাইনের অনেক রকমের ভাবে ব্যবহার হবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কেটে দিচ্ছি। তো তারপরে যে টুলসটা আছে, এই টুলটা আমি নিজেও বেশি একটা ব্যবহার করি না, কোনো সময় মনে হয় আমার করা হয় না। ঠিক আছে? তারপর আমি যেটুকু জানি এইটুকু এই টুল সম্বন্ধে, এটা হচ্ছে এরকম লাইটের মতো একটা ফ্ল্যাশ শেড ফেলে, যে আলোর একটা রশ্মি। ঠিক আছে? যেমন লেন্সের একটা শেপ, এরকম একটা শেপ ফেলে। তো এটুকুই আমার জানা আছে। এটা নিয়ে যদি আপনাদের কারো জানা থাকে, এটা নিয়ে আপনারা এটা শেয়ার করতে পারেন। এটা নিয়ে এর বেশি আমার কিছু জানা নেই এই টুলটা সম্বন্ধে। আর এই টুলটা আমার ওই রকম একটা ইয়ে লাগে নাই বিদায় আমি ওই রকম ইউটিউবেও নিজেও সার্চ করি নাই কখনো। অবশ্যই এটা প্রয়োজনীয়, কারণ প্রয়োজন ছাড়াও এখানে ব্যবহার করে নাই, সব টুলসই প্রয়োজন আছে। এখন আমরা মোটামুটি এই কয়েকটা টুলসের সঙ্গে পরিচয় হইলাম। তো এখন আপনারা যাদের কোনো প্রশ্ন, এই টুলস গুলোর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, মাইক্রোফোনটা আনমিউট করে করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না না স্যার ভাই, নাই। প্রশ্ন নাই, একদম ক্লিয়ার ভাই। আচ্ছা, জি না এই ভাই, একদম ক্লিয়ার ভাই। এই আমি যে কয়টা দেখাইছি এই কয়টা সঠিকভাবে বুঝতে পারছেন যে এইভাবে কিভাবে ব্যবহার করা যায়? হ্যাঁ হ্যাঁ, 100%। স্যার স্যার যে ইয়াটা স্টার্ট গুলো একটু চিকন চিকন করছিলেন না, হুম, ওইটা কি একটু এটা হচ্ছে যে আমি এখান থেকে যখন রেডিয়াসটা, এই দুইটার রেডিয়াস মধ্যে পার্থক্য রেডিয়াস যেটা, ঠিক আছে, যেমন এখান থেকে ধরেন আমি প্রথমটা রেডিয়াস যদি কম দেই, সেটা কম জায়গা নিবে, একটা কম জায়গা নিবে। ঠিক আছে? যেমন এখানে দিলাম আমি
5, এটা 5 পিক্সেলের মতো এরিয়া নিয়ে সে ধরেন একটা জায়গা নিল, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলো। তারপরে রেডিয়াস, যেটা বড় রেডিয়াসটা, তো বড় পয়েন্ট গুলো সেটা জায়গা নিচ্ছে কতটুকু, 50 পিক্সেল। তাহলে সে বড় করে একটা জায়গা নিচ্ছে। এখানে যদি আমি 5টা সাইড দেই, তো এখানে দেখেন এই জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, লম্বা। তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় দেখি না যে অনেক আকর্ষণীয় অফার যেটা দিয়ে থাকে, ফ্রি কিংবা এই অফার সেই অফার, তো সেখানে কিন্তু এই জিনিসগুলো অনেকভাবে ব্যবহার করা থাকে। যেমন ধরেন এখানে আমি দিলাম 12টা সাইড দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে এখানে দিলাম আমি 50 পিক্সেল। তো উপরের এটাকে আমি দিব 50-এর জায়গায় 45 পিক্সেল। তাহলে এটার মধ্যে কিন্তু অল্প কিছু দূরত্ব তৈরি হলো, তাই না? তো এটা দিলে কেমন হয় দেখেন, এরকম একটা শেপ চলে আসবে, ঠিক আছে। তো এটার যদি আমি ধরেন ইয়েগুলো বাড়াই, মানে সাইড গুলো আরো বাড়াই, যে পয়েন্ট গুলো আরো বাড়াই, যেমন ধরেন এখানে আমি দিলাম 30টা পয়েন্ট, তাহলে এটা ঘনত্বটা আরো বাড়বে, দেখতে আরো অন্যরকম লাগবে। এটা হ্যাঁ, হচ্ছে আমাদের, প্রাইস এটা হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে, যে আগে আমি জিনিসটাকে নিয়ে বুঝবো, ঠিক জি, আছে। তো পরবর্তীতে মানে প্র্যাকটিক্যালে গেলে আরেকটু মানে যখন প্র্যাকটিস করা যাবে তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি এটাকে আরেকটু অ্যাডভান্স করার চেষ্টা করছি, অন্য একটা টুলস এর, যেটা আমরা মানে এর আগে শিখে আসছি, সেটা নিয়ে। কেউ যদি লাউড স্পিকার দিয়ে থাকেন তাহলে একটু কাইন্ডলি ওটা মানে মিউট করে রাখবেন, কারণ আমার কথা আমি রিপিট শুনতে পারলে ক্লাস করার মনোযোগটা হারায় যায়। রাইট। আচ্ছা, এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে দেখেন যে আমি এখান থেকে একটু কম বেশি করে দিচ্ছি, এখানে দিচ্ছি 40। আচ্ছা, ওকে। তো এই জিনিসটা আমি 40 দিলাম এই কারণে যে আমি প্রথমে আপনাদের একটা শেপ নিয়ে দেখাইছিলাম যে এখান থেকে লাইভ একটা পয়েন্ট পাওয়া যায়, ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করলে কর্নার থেকে একটা পয়েন্ট পাওয়া যায়, তাই না? তো এটাও তো আমাদের অনেকগুলো কোণ, তাই না? এটা তো অনেকগুলো কোণ আছে, তাহলে আমার এই পয়েন্টটাও এখানেও কাজ করবে। এখান থেকে ড্র্যাগ করলেও দেখেন এটা স্মুথ করতে পারতেছি আমরা, ঠিক আছে। তো এটা হচ্ছে যে একটা টুলস এর সাথে একটা টুলস যুক্ত করে আমি দেখাইলাম। এই জিনিসটা যদি আপনারা নিজে থেকে বুঝতে পারেন যে এইটার মাধ্যমে এইভাবে মানে কার্ভ করে, মানে খাস কাটা ডিজাইনটা করা যায়, তারপরে এই টুলটা এরকম ভাঁজ করা যায়, দুইটার সমন্বয়ে এই জিনিসটা করা যায় কিনা, এটা যখন অনুশীলন করবেন তখন এটার গভীরে গেলে আরো ভালো কিছু বুঝতে পারবেন। হয়তোবা আমি যা দেখাচ্ছি এর চেয়ে আপডেট আরো কিছু জানতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি এটা নিয়ে অনুশীলন না করেন তখন দেখবেন যে আপনার কাছে এই জিনিসটা ওই আমি যতটুকু দেখাইছি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে, কারণ প্র্যাকটিস করতে হবে। আর যেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি তো ক্লাস করতেছি, যে আমি হোমওয়ার্ক গুলো কিভাবে দিব। আমাকে অনেকে এই জিনিসটা জিজ্ঞেস করছে যে ভাই হোমওয়ার্ক দিব কিভাবে। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের যারা পিসি তে কাজ করছি তারা প্রিন্ট স্ক্রিন একটা বাটন আছে, ঠিক আছে। তো আপনি যখন ইলাস্ট্রেটরে, এখনো সেভ করা আমি শিখাই নাই, তো সেভ করা না শেখানোর পরও যদি আপনি এটা দেখাইতে চান, যেমন ধরেন এখান থেকে আপনি কোনো শেপ গুলো যে আমি দেখাইছি এগুলো ব্যবহার করছেন, করার পরে কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন ওই বাটনটাতে ক্লিক করে আপনি শুধু কন্ট্রোল ভি দিয়ে গ্রুপে পেস্ট করে দিবেন, তাহলে আমরা স্ক্রিনশটটা দেখতে পারবো, ঠিক আছে, যে আপনি কি কাজগুলো করছেন। আর যদি আপনি সেভ করতে চান সেক্ষেত্রে আমি কিছু দেখাই দিই। ফাইল অপশন থেকে সেভ, সেভ করলে যেটা হবে যে আমার ইলাস্ট্রেটরের যে বাই ডিফল্ট যে ফাইলটা, যেটা এআই ফাইল বলে থাকি আমরা, এআই ইপিএস, এই ফরম্যাট গুলো যেটা এডিটেবল ফরম্যাট, ঠিক আছে, এই ফরম্যাট গুলো তো আপনি সেভ করতে পারবেন। আর যদি আপনি ইমেজ আকারে সেভ করতে চান, যে আপনার আর্টবোর্ড এরিয়াটুকু ইমেজ আকারে সেভ করতে চান, সেক্ষেত্রে ফাইলে যাবেন, যাওয়ার পর এখানে এক্সপোর্ট একটা অপশন আছে, ঠিক আছে। এখান থেকে এক্সপোর্টে যে আপনি বেশ কয়েকটা অপশন আছে, যে কোনো একটা আপনি নতুন অবস্থায় ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে এক্সপোর্ট স্ক্রিন, এটা স্ক্রিন সাইজে করতে পারেন। এক্সপোর্ট এস, যেটা হচ্ছে হাই রেজুলেশন থাকবে। তারপর এক্সপোর্ট ফর সেভ ফর ওয়েব, যেটা ওয়েবের ফর্মালিটি মানে যে নিয়ম কানুনগুলো মেনটেন করে সেভ হবে, ঠিক আছে। তো আপনি সেভ ফর ওয়েবও করতে পারেন, যে এখান থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করলাম, করলে এখানে আমার দেখাচ্ছে আর্টবোর্ড। এখান থেকে দেখেন, যেমন আমি এখান থেকে ক্যান্সেল দিচ্ছি, ধরেন আমি কিছু ডিজাইন রাখলাম এখানে, এবং এর ভিতরে রাখলাম আমি 3টা, ঠিক আছে। তো এখন আমি ফাইল থেকে এক্সপোর্টে যাচ্ছি, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাচ্ছি, ওকে। তো এখানে যখন আমি যাচ্ছি, আমি এটা একটু ছোট করে দিই, আমার আর্টবোর্ডের সাইজ অনুযায়ী এখানে দেখাচ্ছে। আপনারা এখান থেকে মানে যে সাইজটা আছে, যেটা জুম করে দেখার, সাইজটা কমিয়ে দেখতে পারবেন। তো এখানে দেখেন আমার একটা আর্টবোর্ড যে সাইজটা, এখানে কিন্তু 3টাই দেখাচ্ছে, কারণ আমি ডিজাইনটা আর্টবোর্ডের মধ্যে 3টা রাখছিলাম, তাই না? তো এখন আমি যদি চাই যে আমার আর্টবোর্ডের বাইরেও যেগুলো আছে এগুলো সহজ সেভ হবে, সেক্ষেত্রে যে এখানে একটা দেখেন ক্লিপ টু আর্টবোর্ড একটা অপশন আছে, এটা টিক চিহ্ন দেওয়া আছে, এটা যদি উঠাই দেন তাহলে বাইরের গুলো সহ শো করবে, ঠিক আছে। আপনার বাইরে আর্টবোর্ডের বাইরেও যতটুকু এরিয়া সহ কাজ করছেন সবগুলো এখানে শো করবে।
তখন কিন্তু আমার আর্টবোর্ডের নির্দিষ্ট কোনো এরিয়া থাকছে না, এখানে কিন্তু উইথ হাইটটা চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখেন 2700 হয়ে গেছে। কিন্তু আমি যখন এখানে দেখতেছি আমার আর্টবোর্ডের সাইজটা চাচ্ছি, তখন এখানে ক্লিক করলে এখানে কি হচ্ছে, ডিফল্ট সাইজ যেটা আমি দিয়েছিলাম 1920। ঠিক আছে। আর এখান থেকে কোয়ালিটি কম বেশি করার জন্য বিভিন্ন অপশন গুলো আছে, এগুলো নিয়েও আমরা আস্তে আস্তে আলোচনা করি। এখন শুধু যারা সেভ করতে পারতেছেন না তাদের জন্য এটুকু দেখানো। তো সেভ নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, দুইটা আর্টবোর্ড থাকলে। দুইটা আর্টবোর্ড থাকলে? জি মানে আমি আচ্ছা দুইটা আর্টবোর্ড নিলে। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা আর্টবোর্ড নিচ্ছি, যেমন এটাকেই কপি করছি, দুইটা আর্টবোর্ডে তো আমার দুইটা ডিজাইন থাকতে হবে, তাই না? জি তো ভাই। এখান থেকে যখন আমি ওইটা আমার একটা এটা শর্টকাট করে রাখছি, আপনারাও চাইলে শর্টকাট করতে পারবেন। এখান থেকে আমি আর্টবোর্ড নিলাম, এখান থেকে সাইজটা ছোট করছি, জিনিসটা কি শো করছে? প্রথম আর্টবোর্ড। হুম, কি শো করছে? একটা আর্টবোর্ড। একটা আর্টবোর্ড শো করতেছে। এখন একটা আর্টবোর্ড আপনি কিভাবে বুঝলেন যে কোন একটা আর্টবোর্ড আপনার শো করছে? এটা 2 নাম্বারটা আর কি, 2 ভাই নাম্বার আমার ডিজাইন যেটা তাই এটা তো প্রথমটার মধ্যে যেটার আর মধ্যে কি কার্সর বোঝা মানে যায়। মাউসের পয়েন্টারটা ক্লিক করা আছে ওইটা শো করতেছে আর কি। আচ্ছা, হ্যাঁ এখানে দেখেন আমার দুইটা আর্টবোর্ডকে দেখার সময় দুইটা কিন্তু একদম সেম মনে হচ্ছে, তাই না? হুম হুম। জি ভাই। কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে আমার যে আর্টবোর্ডটা সিলেক্ট আছে ওই আর্টবোর্ডের সাইডটা একটু ডার্ক হয়ে আছে, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যেটা মানে সিলেক্ট থাকবে ওইটাই শো করবে আর কি এখানে। ঠিক আছে, যেটা আমার আর্টবোর্ডটা সিলেক্ট থাকবে সেটা হালকা ডার্ক থাকবে সাইড গুলো। যেমন জি এখানে ভাই। দেখেন একটা কালো অংশের মতো দেখা যাচ্ছে, আমি যখন এটাতে ক্লিক করবো তখন এটা চাইতে এটা কালো দেখা যাবে, দেখেন। ঠিক আছে, লক্ষ্য করছেন? আচ্ছা, জি এই জিনিসটা আপনি তখনই বুঝবেন যখন আমরা অ্যালাইনমেন্ট নিয়ে বিভিন্ন আলোচনা করব। যেমন ধরুন আমি এখানে আছি, তো এটা আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, তো আমার এই অবজেক্ট কিন্তু আমি এই আর্টবোর্ড থেকে নিছি, তাই না? এখান থেকে নিছি, কারণ এখানেই আছে, এখানেই রাখছি। এখন আমার আর্টবোর্ড সিলেক্ট আছে কোনটা বলেন তো, 1 নাম্বার না 2 নাম্বার? এক 2 নাম্বার। নাম্বার 2 নাম্বার। এখানে বেশিরভাগই আমি জানি যে পুরো উত্তরটা ভুল আসবে, কারণ এখানে আর্টবোর্ড সিলেক্ট আছে 1 নাম্বার, কারণ এখানে আমি আমি এখানে বলছি যে 1 নাম্বারটা ডার্ক আছে, দেখেন। কারণ আমি যদি এখান থেকে অ্যালাইন করি, দেখেন এটা কোনটার সাথে অ্যালাইন হয়, কোনটা অ্যালাইন হচ্ছে, 1 নাম্বার আর্টবোর্ডে গিয়ে অ্যালাইন হচ্ছে। যে কালার চেঞ্জ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? জি ভাই। তো একটা জিনিস হচ্ছে যে আমি এর উপরে এনে ছেড়ে দিলাম দেখে যে আমার আর্টবোর্ড সিলেক্ট হয়ে যাবে এমন কিছু না। আমি এখানে আর্টবোর্ড সোজা মানে আর্টবোর্ডের উপরে আমাকে ক্লিক করতে হবে, তাহলে আর্টবোর্ড সিলেক্ট হবে। সেটা অবজেক্ট মানে আর্টবোর্ডের উপরে, অবজেক্টের উপরে হোক কিংবা আর্টবোর্ডের উপরে হোক। এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন সবাই? জি ভাই আমি বুঝতে পারছি। আচ্ছা, আর এগুলো নিয়ে আরো যদি কোনো কনফিউশন মানে কোনো প্রশ্ন থাকে, আমি চাই যে আপনারা ক্লাস করেন, ক্লাস করার পাশাপাশি আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে কিছু প্রশ্ন তৈরি করেন, যেটা হচ্ছে আমি এটা পারতেছি না, এটা কিভাবে হবে, এই ধরনের কিছু প্রশ্ন তৈরি করেন। সেই প্রশ্নগুলো আমাকে করার চেষ্টা করেন। তখন যেটা হবে যে সব প্রশ্নের উত্তর যে আমার জানা থাকবে এমন কিছু না, হয়তোবা ওই প্রশ্নের উত্তরটা আমার কাছে পেতে পারেন। ঠিক আছে, যখন আপনি কিছু প্রশ্ন তৈরি করে আমার কাছে প্রশ্ন করবেন, তখন আপনার যে জানার একটা চাহিদা, সেটা আপনি যে প্রশ্নটা তৈরি করলেন, এই প্রশ্ন থেকে আমার কাছ থেকে একটা উত্তরের আশা করলেন। এই যে একটা উত্তরের আশা করলেন, আমি কিন্তু এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। এটার যখন আমি একটা উত্তর দিব, তখন কিন্তু আপনি নতুন একটা কিছু জানতে পারবেন। আর একটা প্রশ্ন থেকে একটা নতুন উত্তর, নতুন উত্তর থেকে একটা নতুন শিক্ষা। ঠিক আছে, তার মানে আপনি নতুন একটা কিছু শিখতে গেলে সেটা নিজেকে হোক কিংবা টিচারকে হোক কিংবা ইউটিউবকে হোক, যেখানেই হোক আপনাকে প্রশ্ন করতে হবে। যে আপনি যেমন একটা কোনো একটা শেপ শিখতে চান, সেটা হাউ টু মানে এরকম লিখে আপনি কিন্তু সার্চ দেন ইউটিউবে, তাই না? যে এটা কিভাবে হবে, তাকে কিন্তু প্রথমেই আপনি প্রশ্ন করেন যে এটা কিভাবে, তাই না? তো এভাবে যদি আপনি নিজেকে প্রশ্ন করেন যে এটা কিভাবে হবে, তখন আপনি নিজেকে ভিতর থেকে আবার খোঁজার চেষ্টা করবেন যে আমি আমার ব্রেনে যেগুলো স্টোর করছি, যে আমি যে কাজগুলো শিখছি, কোন টুলস দিয়ে কি করা যায়, এর ভিতরে কি এটার উত্তর আছে কিনা। আপনার ব্রেন থেকে যদি এটার রিপ্লাই না আসে, তখন আর এটা আপনি অন্যজনকে এটার প্রশ্নটা করেন, তখন তার কাছ থেকে যদি একটা সঠিক রিপ্লাই পান, তখন এটা আপনার ব্রেনে আবার স্টোর করতে পারবেন, তখন নতুন একটা কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো আপনি এই জিনিসটা পারেন না, অন্য একটা মাধ্যমে সেই কাজটা আপনি চালাই নিয়ে গেলেন। চালানোর জন্য একটা কাজ বিভিন্ন ভাবেই করা যায়, কিন্তু সেটা চালাই নিয়ে গেলেন, কিন্তু এমনও সময় আসবে যে ওই কাজটা খুব সহজে করা যেত। ঠিক আছে, এই এই জিনিসটা অনেকে করে কি, যে নিজেকে কিছু কাজ শেখার পরে নিজেকে বড় ডিজাইনার মনে করে। সে ভাবে যে এটা আমি যদি একজন জুনিয়রের কাছে বলি,
তখন তো মনে হবে যে এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, মানে নিজে একটা কিরকম একটা ভাব নিয়ে থাকার চেষ্টা করে। ঠিক আছে, এই জিনিসটা যদি নিজের মধ্যে রাখার চেষ্টা করেন, যে একটা ইগো নিয়ে থাকার চেষ্টা করেন, আমি যেটা মনে করি যে বিনয়ী না হলে আপনি ভালো কিছু শিখতে পারবেন না, বেশি দূর যাইতে পারবেন না। ঠিক আছে, যে আপনার শেখার জন্য যেমন আপনি একজনকে জুনিয়রকে শিখাচ্ছেন, এরকম জুনিয়রের কাছ থেকে আপনারও অনেক কিছু শেখার আছে। ঠিক আছে, তো এরকম অনেকেই অনেক প্রশ্ন করবে, যখন আপনি কাউকে শিখাইতে যাবেন তখন উত্তরগুলো যখন নিজে থেকেও খুঁজবেন তখন নিজেরও জানা হবে। ক্লাসের বাইরে মানে আমি দেখানোর পাশাপাশি কথাগুলো বলতেছি, হয়তো বা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু জিনিসগুলো না আমার ভাই, ক্লাসের সাথে রিলেটেড যে কথা, মানে এই যদি আপনার চিন্তাধারা মজবুত না থাকে তাহলে আপনার চিন্তা শক্তিকে কাজে লাগাতে পারবেন না। চিন্তা শক্তি যদি কাজে না লাগাতে পারেন তাহলে আপনি কাজটা করবেন কিভাবে? কারণ এগুলো ডিজাইন শেখার পাশাপাশি আপনাকে চিন্তাধারাটা মজবুত করতে হবে। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি ভাত খাইছেন, ভাত চেনেন, তো এখানে যারা আছে, যারা এখানে গ্রুপে জয়েন করছে কিংবা আমার ক্লাসে জয়েন করছে, তাদের মধ্যে 100% আমি জানি সবাই বলবে যে চিনি। আমার মনে হয় না কেউ বলবে না যে আমি ভাত চিনি না। তো সবার চেনার কারণটা কি? সবার চেনার কারণ হচ্ছে সে প্রতিনিয়ত এটার সঙ্গে পরিচিত, এটাকে দেখছে সে, এটা সে মানে তার কাজে আসছে, সে খাবার হিসেবে এটা ব্যবহার করছে। ঠিক আছে, এটা তার প্রতিদিনের মানে রুটিন এর সাথে আছে, এজন্য সেটাকে চেনে, খুব ভালোভাবে চেনে। ঠিক আছে, তো একজন বোবা কিংবা একজন মানে যে কথা বলতে পারে না, ইশারায় বোঝে, তাকেও যদি মানে বুঝান এই মানে মুখে হাত দিয়ে, সে প্রথমে আপনি মুখে যখন হাত দিবেন তখন সে বুঝতে পারবে যে আপনি খাবারের কথা বলছেন, কারণ সে খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত এবং কিভাবে খেতে হয় কিংবা ইয়ে করতে হয় এটার সাথে সে অভ্যস্ত। ঠিক আছে, তো এইরকমই আপনি যখন কোনো একটা বিষয় জানতে যাবেন, মানে কোনো একটা বিষয় নিয়ে ইয়ে করতে যাবেন, কাজ করতে যাবেন, যেমন ধরেন একজন বলে যে ভাই আমি ইলাস্ট্রেশন করতে চাই, তো সাকিব ভাই আমাকে ইলাস্ট্রেশন শেখান। আচ্ছা, আপনি ইলাস্ট্রেশন করবেন দেখে যে সাকিব ভাইকে মানে ইলাস্ট্রেশনে এক্সপার্ট হতে হবে এমন কিছু না। ঠিক আছে, ইলাস্ট্রেশন জিনিসটা কি এটাকে আগে জানেন। ঠিক আছে, তো এই জিনিসটা দেখতে কেমন হয়, যেমন ধরেন আপনি ধরেন একটা কোনো একটা প্রাণী কিংবা কোনো একটা দৃশ্যকে আপনি স্কেচ করতে চাচ্ছেন, সেটাকে কালার দিবেন। তো আপনি ধরেন যে কোনো একটা দৃশ্য, একটা মানুষের দৃশ্য, তো আপনি যদি মানুষ কি রকম দেখতে হয় এটা যদি না চেনেন, কিংবা ধরেন আপনি একটা মাছের ছবি আঁকবেন, সে মাছটা দেখতে কেমন, সে মাছকে যদি না চেনেন, তখন আপনি চাইলেও মাছ আপনি আঁকলেন হচ্ছে মুরগির ডিম, তাহলে এটা কি বায়ার একসেপ্ট করবে? আপনার ক্লায়েন্ট যেটা ক্লায়েন্টের যে চাহিদা, সে তো মাছ চেনে, যে মাছ চাইছে সে তো মাছ চেনে যে মাছ এরকম হয়। আমি চাইলাম মাছ, আপনি দিলেন ডিম, আমার তো এটা চাহিদা ছিল না। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে যে এখানে অনেক কিছুই আছে যেটা আমাদের আমাদের শেখার পাশাপাশি নিজেদের চিন্তাধারাগুলো আপডেট করতে হবে, যে ডিজাইন সম্বন্ধে আমি জানবো যে বিজনেস কার্ডটা কি, বিজনেস কার্ডটা দেখতে কেমন হয়। এটা যদি আমি কখনো না দেখি, সাকিব ভাই আপনি আমাকে বিজনেস কার্ড দেখান, আমি বিজনেস কার্ড ডিজাইন শিখবো। তো বিজনেস কার্ড আপনাকে কি যেটা দেখাবো, হয়তো বা আমি এখানে একটা ফরম্যাটে আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা সম্বন্ধে আপনি ভালো বুঝলেন না, আপনি বুঝলেন যে একটা আর্টবোর্ডের মধ্যে কিছু শেপ ব্যবহার করলো, কিছু ফন্ট টেক্সট ব্যবহার করলো, একটা বিজনেস কার্ড। তো এখন আপনি কি করলেন, যে একটা 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা সাইজ নিয়ে আপনি একটা ফন্ট দিলেন, একটা লোগো বসাইলেন, মানে কিছু ডিটেলস দিলেন, এটা বিজনেস কার্ড বলে চালিয়ে দিলেন। এটা কি ক্লায়েন্ট মানে একসেপ্ট করবে? আপনাদের কি ধারণা? না আপনার না ভাইয়া, কারণ এটাও তো সে তো একই ভাবেই ব্যবহার করছে, আমি যেভাবে দেখাইছি সে সেইভাবেই ব্যবহার করছে, কিন্তু সে সাইজটা মেনটেন করে নাই। জি তাই না? তো এই জিনিসগুলো যে আমাদের প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে, আমরা যদি ডিজাইন মানে আমাদের যদি আগ্রহ থাকে যে আমরা কাজ শিখবো, যে আমরা অনেক সময় মনে করি যে অনেক ডিজাইনের কাজ দেখে আমরা মনে করি যে ভাইয়া অনেক ক্রিয়েটিভ, কিংবা এই এই লোকটা অনেক ক্রিয়েটিভ, তার মতো ডিজাইন করা সম্ভব না, হয়তোবা আমাদের চিন্তাধারা এরকম, তার ধারের কাছেও নেই, আমরা এটা করতে পারবো না। ক্রিয়েটিভ কিন্তু তার মাথার মানে চিন্তাধারাটা ওই জিনিসটা না। ক্রিয়েটিভ হচ্ছে একটা কাজের প্রসেস যেটা সে জানে। ঠিক আছে, তো ক্রিয়েটিভিটি যদি আপনি কাজের প্রসেসটা যদি আপনার জানা থাকে, কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়, কিভাবে আইডিয়া পেতে হয়, কিভাবে কালার কম্বিনেশন ম্যাচিং করতে হয়, এগুলো নিয়ে যদি আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন, আশা করি নিজে থেকে উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, কারণ আমি যদি এখন বলতে যাই এই ক্লাসটা হয়তো বা বড় হয়ে যাচ্ছে, আপনাদের কি সমস্যা হচ্ছে? না না, সুন্দর না কথা বলতেছেন, ভাইয়া না। অনেক আচ্ছা, অনেক ভালো কথা বলতেছেন ভাই। এখন যেটা হচ্ছে যে নাকি আমি ওই বেসিক টুলস কয়েকটা দেখাই শেষ করে দিব? আরে না ভাই, অনেক না সুন্দর কথা না না বলতেছেন। আচ্ছা, না ভাই, বলেন, এগুলো আমাদের দরকার আছে। জি ভাই, দরকার আছে, অনেক দরকার আছে। এখন যে জিনিসটা হচ্ছে যে ধরেন
উম, আমি আপনাকে বললাম যে একটা গ্লাস, আমি আপনাকে যে কাজগুলো দেখাচ্ছি এই এই এক্সাম্পলটা আমি অনেককেই দিয়ে দিছি, তারপর হয়তো বা এক জিনিস বারবার অনেকে শুনলে বোরিং লাগতে পারে, তারপর আমি দিচ্ছি। আর মাপ যেটা যেটা হচ্ছে যে একটা গ্লাস, আমি গ্লাস এটা এখান থেকে দেখাইলাম যে এটা একটা গ্লাস। তো গ্লাস দেখাইলাম, আমি গ্লাসটা দেখাইলাম এবং আপনাকে তার সঙ্গে পরিচয় করে দিয়ে আমি বললাম যে একটা গ্লাসে তরল জাতীয় জিনিস রেখে পান করা যায়, এটা গ্লাসে পান করলে সুবিধা হয়। তো এখন আমি তরল জাতীয় জিনিসের কথা বলছি, এখন আমি তো আপনাকে সব জাতীয় তরলের কথা বলি নাই। তাহলে আপনি যদি নিজে থেকে একটু চিন্তা করেন তরল জাতীয় জিনিস কি কি আছে, যেমন দুধ আছে, যেমন ধরেন চা আছে, কফি আছে, এরকম বিভিন্ন কিছু আছে তরল জাতীয়, যেগুলো আমরা গ্লাসে ব্যবহার করে ইয়ে করতে পারি, খেতে পারি, তাই না? তো আপনাকে আমি গ্লাসের ব্যবহারটা শিখাইছি যেটা তরল জাতীয় জিনিস ব্যবহার করবেন। এখন যদি আপনি অ্যাডভান্স ভাবে চিন্তা করেন যে এটার সঙ্গে আমি আহ, দুধ দুধ খাই ব্যবহার করছি, যে দুধ ঢাইলা খাইছি, এখানে আমি শরবত ঢাইলা খাইছি, এখন আপনি অ্যাডভান্স যেটা বলি যে আপনি এর বাইরেও চিন্তা করছেন যে এখানে আমি মদ ঢেলে খাবো, এটাও তো তরল নাকি? তো এটা হচ্ছে আপনার চিন্তাধারার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো একটা জিনিস হচ্ছে আইডিয়া, যে জিনিসটা যে আমরা ডিজাইনার, যেটা ডিজাইনাররা সবসময় আমাদের ডিজাইনের মধ্যে কিছু মেসেজ তুলে ধরার চেষ্টা করি। তো ডিজাইন কিন্তু একটা ভাষা, ঠিক আছে? আমাদের ডিজাইন গুলো একটা ভাষা, মানুষের খুব সহজে বোঝার, মানে দৃষ্টিশক্তি দিয়ে তাদের মেমোরিতে স্টোর করে খুব সহজে বোঝার মতো একটা ভাষা। যেমন হচ্ছে আপনার সরিয় সরিয়া ক খ দেখে মানে নাম টাম সব বুঝতে পারতেছেন, একজন নাম লিখতে পারতেছেন, এই সরিয় সরিয়া ক খ কিন্তু একটা গ্রাফিক্সের ভাষা, ঠিক আছে? এটাও কিন্তু একটা গ্রাফিক্সের ব্যবহার, আমরা বইয়ে যে অক্ষরগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর যেটা হচ্ছে যে আমি ধরেন অনেক সময় আমাদের যে জিনিসটা হচ্ছে যে ডিজাইনের কিছু রুলস মেনটেন করতে হয়, আবার অনেক সময় আছে যে ডিজাইনের রুলস এর বাইরে গিয়ে আপনাকে নতুন ক্রিয়েটিভ কিছু জেনারেট করতে হয়, যেটা আপনার মানে নতুন ক্রিয়েটিভিটি নিয়ে আসে, ডিজাইনের নতুনত্ব নিয়ে আসে। যে অনেক সময় আছে যে আমি কি শুধু ডিজাইনের রুলস এর মধ্যেই থাকবো, নাকি ডিজাইনের রুলস এর বাইরে যাওয়া যাবে না? এখানে আপনাকে রুলস মেনটেন করে কাজ শিখতে হবে, কিন্তু অনেক সময় কাজে লাগবে যে আপনার রুলস কে ব্রেক করেও আপনাকে নতুন আপডেট নিয়ে আসতে হবে নিজে থেকে। যেমন ধরেন যে আমার বাড়ি উত্তর অঞ্চলে, আপনাদের উত্তর অঞ্চলে কারো বাড়ি আছে নাকি? জি ভাই, আচ্ছা। আমার বাড়ি তো সিরাজগঞ্জ। আচ্ছা, তো ওই দিক জাকির দিয়ে যাই, ভাইয়া, ওই দিক দিয়ে যাই। হ্যাঁ বলেন। হ্যাঁ আমি তারেক। ওকে, সো হ্যাঁ আমি ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে কাজ করি। আমার ডিজাইন টিম ফরেস্টে ফিচার হয়েছে দুইটা ডিজাইন, দুইবার। জি তবে বলেন। ফটোশপের কাজ করি আর কি। ইলাস্ট্রেটরটা তেমন একটা মানে ভালো না, প্লাস অনেক জিনিস বুঝি না। ইলাস্ট্রেশন গুলা আবার ইউজ করতে পারি ধরেন, আচ্ছা, বাট নিজে কিছু করতে পারি না ইলাস্ট্রেটরে। তো ফটোশপে এটা আবার মোটামুটি ভালো। এটা তো হচ্ছে যেটা এই আমি যেটা জন্যই আর বললাম কি। যে আপনাকে কাজের প্রসেস, এখানে হ্যাঁ আমি যেটা বলছি যে আপনারা অনেক, আমি অনেকে যখন গ্রুপে পোস্ট করছি যে আমি ইলাস্ট্রেটর শিখাবো, তো অনেকের ধারণা যে ভাই ইলাস্ট্রেটর শিখাবে, ভাই তো চাইলে ইলাস্ট্রেশন শিখাইতে পারতো, লোগো ডিজাইন শিখাইতে পারতো, এটা পারতো ওইটা পারতো, অনেক কিছু পারতো, তাহলে সে শুধু ইলাস্ট্রেটর কেন শিখাচ্ছে? এরকম অনেক প্রশ্ন আসতে পারে। যেটা হচ্ছে যে সফটওয়্যার হচ্ছে কাজ প্রকাশ করার একটা মাধ্যম। আমি যদি বলি যে আপনাদেরকে গ্রাফিক ডিজাইন শিখাবো, এটা আমার মানে আমার ভিতর থেকে কেন জানি এই কথাটা আসে না। না আসার কারণটা হচ্ছে যে আমি আপনাকে গ্রাফিক্স তো শিখাইতে পারবো না, কারণ যদি আপনার শিখার আগ্রহ না থাকে। এখন আমি যেটা মানে শিখতে চাইতেছি এটাই শিখাইতেছেন মূলত। আমি ইলাস্ট্রেটর মোটামুটি না না, টোটালি আমি জানি না আমি actually। না, আমি আপনাকে উদ্দেশ্য করে এই জিনিসটা বলতে, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি না, আমি শিখাইতে পারবো না বলতে এই জিনিসটা বলতেছি যে এখানে যে জিনিসটা হচ্ছে ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, স্কেচ বলেন, তারপরে প্রিমিয়াম প্রো, আফটার ইফেক্ট, যত সফটওয়্যার আছে সবগুলো হচ্ছে প্রত্যেকটা কাজ প্রকাশ করার মাধ্যম। কাজগুলো হ্যাঁ আমাদের জানতে হবে, কাজের প্রসেস গুলো আমাদের জানতে হবে। একজন ভালো আর্টিস্ট, সে আঁকা আঁকি ভালো পারে, সে কালার সম্বন্ধে ভালো ধারণা আছে, সে কিন্তু ইলাস্ট্রেশনে খুব ভালো কিছু করতে পারবে। সে এই জন্যই ভালো করতে পারবে যে সে আঁকার প্রতি ধারণাটা আছে, সে কালার নিয়ে ধারণা আছে। সে এখন আমাদের ডিজিটালের যে প্রকাশের মাধ্যম ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলো টুলস এর ব্যবহার গুলো জানে, সেই জন্য সে ভালোভাবে প্রকাশ করতে পারবে। আমি চাইলে কিন্তু ইলাস্ট্রেশন ভালো কিছু করতে পারবো না, কারণ আমার আঁকার ভালো একটা দক্ষতা নেই, ঠিক আছে? তো এই জন্য যে ভাই আপনি তো ইলাস্ট্রেটর ভালো পারেন, আপনি ইলাস্ট্রেশন কেন পারেন না, এরকম প্রশ্ন আসতে পারে না? যে আপনি ইলাস্ট্রেটর পারেন, ইলাস্ট্রেশন পারেন না কেন? তো এইটারই আমি উত্তর দিলাম, যেটা হচ্ছে যে সবাই যে সব টুলস এর ব্যবহার জানলে যে সবকিছু পারবে এমন কিছু না, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখানে আমি অনেক বাইরের টপিক গুলো আলোচনা করলাম, যদি কোনো ভুল থাকে আপনারা
সেটা সংশোধন করার চেষ্টা করবেন, আমাকে আরে না, ধরে দেওয়ার চেষ্টা করবেন। আর যেটা হচ্ছে যে আমি এখন আবারও বেসিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে এখানে আমি বেসিক আরো কিছু টুলস দেখতে পাচ্ছি, এখান থেকে যেতে দিচ্ছি। যেটা হচ্ছে প্রথমে আমি দেখতে পাচ্ছি লাইন সেগমেন্ট টুল, তারপর আছে আর্ট টুল, এখানে আছে স্পাইরাল টুল, তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, তারপরে আছে আমাদের পোলার গ্রিড টুল। ঠিক আছে, তো আজকে আমি চেয়েছিলাম যে এই ক্লাসের মধ্যে এই কয়েকটা আমি কভার করে দিব। ঠিক আছে, তো এখানে আমি লাইন সেগমেন্ট টুল সম্বন্ধে একটু বলি। সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলটা একটা লাইন, একটা মানে সরল রেখা, একটা লাইন আপনি যেদিকেই টানেন সেটা সমানভাবেই যাবে, সেটা সমানভাবে ডান দিক থেকে বাম দিকে হইতে পারে। এটা আমি একটা স্টক দিচ্ছি, লাইনটা সবসময় স্টকে হয়ে থাকে, মানে বর্ডারে হয়ে থাকে, মানে এটার কোনো ফিল, লাইন তো একটা লাইন, এটা তো কোনো ফিল জায়গায় নাই, তাহলে ফিল্ড কালার দিয়ে তো কোনো লাভ নাই। আচ্ছা, একটু স্টকটা সাইজটা বাড়িয়ে নিচ্ছি। ও এটাও দেখিয়ে দিই, অবজেক্টকে সিলেক্ট করে আপনারা এখান থেকে স্টকের সাইজ বাড়াইতে পারেন, অথবা ফ্লোটিং প্যালেটের স্টক অপশন থেকে বাড়াইতে পারেন। ঠিক আছে, স্টকের উইডথটা যদি বাড়াইতে চান। তো এখানে আমি একটা লাইন নিলাম, তো লাইনটা আমার এদিকেও সমানভাবে হইতে পারে, নিচ থেকে উপর দিকে হইতে পারে, উপর নিচ হইতে পারে, কিংবা এইভাবে আমার কর্নার দিকে হইতে পারে। ঠিক আছে, বিভিন্ন ভাবে হইতে পারে। তো এটা যেদিকেই যাক সেটা একটা লাইন হিসেবে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ। তো এটা নির্দিষ্ট একটা লাইন মেনটেন করা। আচ্ছা, তারপর আমি আসি আর্ক টুল। তো আর্ক টুলটা যেটা করে সেটা হচ্ছে যে আমি এখান থেকে ড্র্যাগ করছি, দেখেন এখানে আমার একটা লাইনের মতোই আসছে, কিন্তু এটা একটু বাঁকা। ঠিক আছে, আর্ক মানে জিনিসটা হচ্ছে বাঁকানো। তো এখানে আমি লাইন সেগমেন্ট টুলটা পাশে রাখছি। তো দুইটা জিনিস লক্ষ্য করেন, এখানে যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, এটাতে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা ধরলেও এটাতেও দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো এটা কার্ভ হওয়ার অংশটা কি, মানে কার্ভ হওয়ার ইয়েটা কি, কার্ভ কেন হয়েছে, মানে কার্ভ হওয়ার মানেটা কি? এর আগের ক্লাসে আমি এটার সম্বন্ধে একটু ধারণা দিয়েছিলাম। হ্যান্ডেল দুইটা যে বের হয়েছে স্যার ওইটার মাধ্যমে। কন্ট্রোল হ্যান্ডেল। আচ্ছা, আমরা চাইলে যদি এরকম একটা লাইন যদি এরকম কার্ভ হতে পারে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে, তাহলে আমরাও কিন্তু এরকম একটা লাইনকেও কার্ভ করে ফেলতে পারবো, তাই না? এরকম বাঁকা করে ফেলতে পারবো, সেটা আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী। আমি এখান থেকে জিনিসটা দেখাচ্ছি, কিন্তু আমি ওইভাবে ইয়ে করছি না, পরবর্তীতে ওইটা নিয়ে আলোচনা করবো। এভাবে আমরাও বাঁকা করতে পারি। ঠিক আছে, তো এটা একটা লাইন। আমাদের কাজ অনুযায়ী আমাদের কাজকে সহজ করার জন্য আমাদের যে ডিফল্ট টুলস গুলো আছে এগুলো আমরা ব্যবহারগুলো আগে সঠিকভাবে জানবো। আচ্ছা, এটা আর্ট টুল। তো আর্ট টুলটা আমরা অনেকেই জানি বাঁকা, কিন্তু অনেকেই এখন পর্যন্ত জানি না যে আর্ট টুলটা হচ্ছে আমার একটা বৃত্তের 4/1 ভাগ। এখানে হয়তোবা অনেক আগে থেকে অনেকে আছে কাজ করে, তারাও হয়তো অনেকেই জানে না যে আর্ট টুলটা হচ্ছে বৃত্তের 4/1 ভাগ। এই ভাই এই মাত্র জানলাম বিষয়টা। ঠিক আছে, আসলে এই জিনিসটা আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই, আমি একটু গাইড শো করাচ্ছি। এখান থেকে আমি একটা গাইড নিচ্ছি, গাইড নিয়ে ধরেন আর্ট টুলটা আমি শিপ ধরে একটা সমান রেশিওতে নিচ্ছি এই পর্যন্ত। ঠিক আছে, আবার এখান থেকে আমি শিপ ধরে নিচ দিকে যাচ্ছি, তখন কি হচ্ছে, জিনিসটা উল্টো ভাবে আসছে না? তা আমার এই উল্টা না নিয়ে যদি আমি এখান থেকে ড্রাগ করে উপর দিকে যাই, তাহলে কি হবে, জিনিসটা সঠিকভাবে পাবো। তাহলে আমি দুইটা আর্ট টুল নিছি, দুইটা আর্ট টুল নিয়ে সার্কেলের অর্ধেক অংশ হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমি এখান থেকে তিনটা আর্ট টুল ব্যবহার করলাম, তারপর আমি আরেকটা ব্যবহার করছি। তাহলে আমি যে কথা বলেছিলাম যে একটা আর্ট টুল হচ্ছে একটা সার্কেলের 4/1 ভাগ, কথার সঙ্গে মিল আছে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি ভাই। তাহলে হয়তোবা এই জিনিসটা নিয়ে অনেকেই জানে না, এইভাবে টিউটোরিয়ালও হয়তোবা অনেকে পাবেন না, যেটা হচ্ছে যে এই বিষয় নিয়ে অনেকেই ওইভাবে ঘাটাঘাটি করে নাই। আমার হয়তোবা এটা নিয়ে অনেকদিন যাবত এটার পিছনে পড়ে আছি, অনেক প্রশ্ন আমি ইলাস্ট্রেটরকে করছি, ইলাস্ট্রেটরের সাথে আমি প্রতিনিয়ত খেলার চেষ্টা করি। ঠিক আছে, আমার খেলনা, আমার ইলাস্ট্রেটর বলতে পারেন আমার এক প্রকার খেলনা, যেটা নিয়ে আমি মাঝে মাঝে খেলি। ঠিক আছে, ফটোশপ নিয়ে হয়তোবা অতটা কাজ করা হয় না, কিন্তু ইলাস্ট্রেটর নিয়ে আমি মাঝে মাঝে খেলার চেষ্টা করি। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এই জিনিসটা আপনি জানতে পারলেন যে এটা 4/1 ভাগ। তো আপনার এই জিনিসটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো তারপরে আমরা এখন আসি স্পাইরাল টুল। তো স্পাইরাল টুলের ক্ষেত্রে আমি এখানে ড্রাগ করছি, ড্রাগ করলে কি একটা শামুকের মতো আসছে। অনেকে বলে থাকে যে এটা দিয়ে ভালো কিছু কি করবে, কোনো ডিজাইনের ক্ষেত্রে আসবে না, মানে এটা দিয়েও যে অনেক কিছু করা যায় এটার অনেকের ধারণাই নেই।
ঠিক আছে? এটা দিয়ে অনেক কিছু করা যায়। যেমন এখান থেকে আমি ড্র্যাগ করছি, ড্র্যাগ করে এখান থেকে যদি আপনার প্রয়োজন অনুসারে ড্র্যাগ করার সময় মাউস থেকে লেফট বাটনটা ড্র্যাগ হোল্ড রেখে আপনারা কিবোর্ড থেকে ডাউন অ্যারো চাপলে এখান থেকে একটা করে স্টেপ কমবে, একটা পয়েন্টার কমবে, ঠিক আছে? আবার যদি আপ অ্যারো চাপেন সেক্ষেত্রে বাড়বে। আবার যদি আপনারা চান যে এখান থেকে এটা যেরকম রেশিওতে সেরকম থাকবে না, একটু কম বেশি হবে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল চাপতে পারেন, এখান থেকে কম বেশি করতে পারবেন, ঠিক আছে? কন্ট্রোল চেপে ড্র্যাগ করতে পারেন। আবার যেটা হচ্ছে আপনি যদি চান এটা ম্যানুয়ালি কাজ করবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করলেন, ক্লিক করলে এটার অপশন পেয়ে যাবেন। তো এটা আমি প্রথমে ড্র্যাগ করছি কোন দিক থেকে, এই বাম পাশ থেকে। তো আমি যদি চাই এটা উল্টা দিক থেকে, যেমন ধরেন এখানে আমি এটা দিয়ে দিই 100% দিয়ে রাখি। হান্ড্রেড পার্সেন্ট যখন দিচ্ছি তখন কি হচ্ছে, এটা কিন্তু একটা মানে স্পাইরালি আছে কিন্তু এটা বৃত্তের মতো দেখা যাচ্ছে। এটা দেখা যাওয়ার কারণটা কি? বলতে পারতেছি না। আচ্ছা, এটা দেখা যাওয়ার কারণটা হচ্ছে যে আপনার এই ভিতরের অংশ যেটা আছে, আমি স্টার্ট টুলের ক্ষেত্রে যেটা বুঝাইছিলাম, ঠিক আছে? এটা যদি 100% এর সঙ্গে মিলে যায়, যেমন এখানে আমার আছে 200 পিক্সেল, 200 পিক্সেল যদি 100% করি তাহলে এটা 200 পিক্সেল ভিতরে সার্কেলটাও 100% হয়ে যাচ্ছে। তাহলে 200 পিক্সেল থেকে ধরেন আমি এখানে 10% রাখছি, তাহলে কি হচ্ছে 10% থেকে সে বাঁকানো শুরু করবে, ঠিক আছে? বিভিন্ন ভাবে আমরা এই জিনিসটাকে পেতে পারি, বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে এখান থেকে আমরা নিতে পারবো। তো এখান থেকে আমি 0 দিলাম, 0 দিলে কি আসছে, এখানে কমপক্ষে 5% যাচ্ছে সে, ঠিক আছে? 50%। তো এখানে যেটা হচ্ছে যে এই 50% এর মধ্যে আমি কয়টা স্টেপ রাখতেছি সেটাও আমি এখানে সেগমেন্ট রাখতেছি, এটা দিতে পারবো যে 50 এর মধ্যে আমি 3টা কিংবা 5টা রাখতেছি, রাখলাম, ঠিক আছে? তো এইভাবে যেটা হচ্ছে যে আমি এখানে ড্র্যাগ করার মাধ্যমে এটাকে কম বেশি করে নিতে পারি, যেখান থেকে আমি কন্ট্রোল চেপে আমার প্রয়োজন অনুসারে, ঠিক আছে, নিলাম। তো নেওয়ার পর যেটা হচ্ছে এখানে দেখেন আমি যখন এটা ডাউন অ্যারো চাপি তখন কি হয়, ভিতর থেকে একটা করে স্টেপ কমে। এই একটা স্টেপ কোন স্টেপ, এখান থেকে দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে এখানে দেখতে পারবো এখান থেকে এই পর্যন্ত একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটার সঙ্গে একটা পাথ যুক্ত আছে। যখন একটা পয়েন্ট কমে, যেমন এখান থেকে এটা সিলেক্ট করে আমি ডিলিট করলাম, তাহলে এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত কমছে। এইভাবে একটা একটা করে স্টেপ কম বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা আমি আবারও ড্র্যাগ করছি, ড্র্যাগ করে এটা আসলে এই দিক থেকে, আমি চাচ্ছি এটা অপোজিট থেকে আসবে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে এই যে অপোজিট সাইডটা ক্লিক করে দিলাম, ওকে। এবার দেখেন এটা অপোজিট সাইড থেকে আসবে, ঠিক আছে? তো এটা আমাদের কাজের প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করব। আচ্ছা, আশা করি স্পাইরাল নিয়ে বেসিক ধারণাটা পাইছেন। তারপরেও আমরা যখন নেক্সট এটার ব্যবহার করব তখন এটা সম্বন্ধে আরো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপর যেটা আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। তো রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, এখানে কিন্তু রেক্ট্যাঙ্গুলার শব্দটা উল্লেখ আছে। তো রেক্ট্যাঙ্গুলার বলতে আমরা কি বুঝি, একটা বক্স, চারকোনা বক্স। বক্স। তাহলে এখানে বক্স দিয়েই কাজটা, ঠিক আছে? যেমন এখানে বক্স আছে, আমি এখানে ড্র্যাগ করছি, এর ভিতরে কিন্তু অনেকগুলো বক্স দেখা যাচ্ছে, তাই না? অনেকগুলো বক্স। এখানে যদি আমি বলি যে এখানে রেক্ট্যাঙ্গুলার কয়টা আছে, যারা হয়তোবা বেসিক কাজ করছেন তারা বলতে পারবেন, যারা কাজ করেন নাই তারা হয়তোবা এই প্রশ্নের উত্তরটা পাবেন না। এখানে আমি যদি বলি ধরেন আরো কমাচ্ছি, আমি এখান থেকে গুনতে হয়তোবা অসুবিধা হবে, আমি গণনা কমাই দিচ্ছি, আমি ডাউন অ্যারো চাপছি বক্স কমানোর জন্য, আবার লেফট রাইট চাপলে সাইড থেকে আপনার ইয়েটা কমানো যায়। আচ্ছা, এখানে আমি বলেন যে রেক্ট্যাঙ্গুলার ব্যবহার হয়েছে কয়টা আর বাকি শেপের ব্যবহার হয়েছে কয়টা? 9টা। 9টা কি রেক্ট্যাঙ্গুলার? রেক্টেঙ্গুলার দুইটা, রেক্ট্যাঙ্গুলার 2টা, একজন বলছে একটা, একজন বলছে 9টা। আর রেক্টেঙ্গুলার দুইটা, আর লাইন সেগমেন্ট টুল হচ্ছে বাকি 4টা, রেক্টেঙ্গুলার আচ্ছা, একটা 6টা। আমাদের কনফিউশন আমরা দূর করে রাখছি, এটা সাইডে রাখছি, এটাকে একটা কপি করে নেই, এটাকে আমরা আনগ্রুপ করে ফেলি, ঠিক আছে? আনগ্রুপ করে এখান থেকে আমরা দেখি কয়টা আছে।
এই যে একটা বক্স, এগুলো চারটা একটা। লাইন। আচ্ছা লাইন আছে কয়টা দেখি আমরা? আচ্ছা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা এটা যদি ধরেন এখানে দেওয়া আছে আমাদের কাজের সুবিধার্থে, এটা ডিফল্ট দেওয়া আছে। যদি এরকম শেপ আমাদের প্রয়োজন পড়ে, ধরেন এই টুলসটাই আমার এখানে নাই, কাজ করতেছে না, তাহলে আমি এই শেপটা বানাইতে পারবো না? জি কিসের মাধ্যমে বানাবো? একটা রেক্ট্যাঙ্গুলার টুল এবং লাইন সেগমেন্ট টুল। লাইট ওকে। আচ্ছা যখন অ্যালাইনমেন্ট সম্বন্ধে আমাদের বিস্তারিত জানতে পারবো, তখন একটা থেকে একটা দূরত্ব কিভাবে দিতে হয় সেটাও আমরা বের করতে পারবো, তখন আমাদের এগুলো প্রয়োজন পড়বে না। জি ভাই। আচ্ছা তো এখানে আমি দেখালাম। তারপর এটা ড্র্যাগ করার সময় আমি একটা জিনিস দেখাচ্ছিলাম, যে যেমন আমরা রেক্ট্যাঙ্গুলার টুল ড্র্যাগ করে নিলাম ফ্রি ভাবে, যে ছোট বড় করা যায়, এটাও কিন্তু একই ভাবে নেওয়া যায়। ঠিক আছে, এখান থেকে আমি চাচ্ছি যে উইথ কম বেশি হবে, কলাম কিংবা র এটা কোনটা কম বেশি করবে, এখান থেকে ড্র্যাগ করে নিতে পারি। আর যদি আমি শিফট চেপে ধরি তাহলে এক কর্নার থেকে সমান রেশিওতে আসবে। আবার যদি শিফট আল্টার চাপি তাহলে কি হবে, সেন্টার থেকে আসবে। ঠিক রেক্ট্যাঙ্গুলার টুলের মতোই, তাই না? আচ্ছা এখন এই জিনিসটা যখন আমি ড্র্যাগ করছি, ড্র্যাগ করার সময় চাচ্ছি যে আমি এখান থেকে র গুলা বাড়াবো। র বলতে যেটা মানে আমার হরিজন্টালি আছে। হরিজন্টাল বলতে এখন আমি বাংলা ভাষায় বলতে গেলে যে শোয়ানো। ঠিক আছে, তো শোয়ানো গুলো আমি বাড়াইতে চাই, সেক্ষেত্রে কি করতেছি, আপ অ্যারো। ঠিক আছে, আর যদি কমাইতে চাই ডাউন অ্যারো। এখন আমি যদি কলাম বাড়াইতে চাই, কলাম যেটা হচ্ছে লাম্বা দিকে আছে, যেটা যেটা দাঁড়িয়ে আছে, একটা কলামের উপর তো বিল্ডিং দাঁড়ায় নাকি? তো এখন যেটা হচ্ছে যে কলাম, কলাম যেটা দাঁড়িয়ে আছে, এখন কলাম কলাম যদি আমি বাড়াইতে চাই সেক্ষেত্রে রাইট অ্যারো, আর যদি কমাইতে চাই লেফট অ্যারো। মানে এই চারটা অ্যারো দিয়ে আমরা এটাকে কম বেশি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমার প্রশ্ন থাকে এরকম যে আমি এটাকে ম্যানুয়ালি কাজ করবো, সেক্ষেত্রে আমি এখানে এটা সিলেক্ট করে ক্লিক করছি। এখান থেকে আমার কি দেওয়া আছে, উইথ এবং হাইট। ঠিক আছে, উইথ এবং হাইট এখানে একটা অপশন দেখাচ্ছে, চারটা কোণ দেখাচ্ছে। ঠিক আছে, যেমন আমি উইথ দিলাম 500 পিক্সেল, হাইট দিলাম 500 পিক্সেল। এখন এই চারটা কোণের অর্থ অনেকে এই জিনিসটা হয়তো বোঝে যে হাইট উইথ দিয়ে সাইজটা আমি ঠিক করে নিচ্ছি, কিন্তু এখানে মানে এই জিনিসটা কেন দিছে, অনেকে এই জিনিসটা বোঝে না। দিয়ে শুরু হবে সেটা ঠিক আছে, এটা হচ্ছে যে আপনি কোন কর্নার থেকে সাইজটা, আপনি যে উত্তর দিচ্ছে সঠিক উত্তরটা দিচ্ছেন আপনি, যে এখানে কোন কর্নার থেকে আমার ইয়েটা শুরু হবে। ঠিক আছে, সেখানে আমি নির্দিষ্টভাবে বলে দিতে পারবেন। আচ্ছা তো এটা বলে দিলাম। তারপরে এখানে হচ্ছে যে আমার নাম্বার দেওয়া আছে, যেটা হরিজন্টালি দুইটা, এখানে আমি দিলাম 5টা, ভার্টিক্যাল দিলাম 5টা। তাহলে 5টা 5টা করে দিলে এখানে বক্স হওয়ার কত, কয়টা, মানে কয়টা বক্স হবে? কষ্ট। কারণ একটা বাড়তি তো আছে নাকি? এই যে 5টা করে দিলে এখানে আসবে 6টা, কারণ 5টা হচ্ছে আমার ভিতরের লাইন, আমি লাইন দিছি 5টা, আর রেক্ট্যাঙ্গুলার একটা সাথে যুক্ত তো আছে, তাই না? তাহলে এখানে আমার কয়টা আছে দেখেন, প্রত্যেক দিকে 6টা করে বক্স আছে। এদিকে আছে 6টা, এদিকে আছে 6টা, এদিকে 6টা। ঠিক আছে, 6টা করে আছে। আচ্ছা যদি আমি এটার আমার প্রয়োজন অনুসারে, যেমন ধরেন এখানে ধরেন এটাতে আমি একটা কাস্টম গ্রিড তৈরি করব। এখানে আমার প্রয়োজন পড়তেছে যে আমি একটা সাইজ নিব, যেখানে ধরেন 1200 পিক্সেল, 1200 পিক্সেল। আচ্ছা 1200 পিক্সেল দিলাম। আচ্ছা 1200 পিক্সেলের ভিতরে একটা উইথ এবং হাইট 1200 পিক্সেল করে, তার ভিতরে যদি আমি 100 পিক্সেল করে চাই যে প্রত্যেকটার একটা করে ঘর হবে, সেক্ষেত্রে আমাকে এখানে কত বসাইতে হবে? 12। 12 দিলে 100 পিক্সেল করে হবে? 11টা করে। যে 11টা, কারণ যে একটা করে বাড়তেছে। আচ্ছা বলেন, এখনো আপনাদের মধ্যে যার যার কনফিউশন আছে সবাই সব কনফিউশন দূর করে ফেলেন। একজন বলছে 11, একজন বলছে 12, একজন বলছে কয়টা? আচ্ছা আমি প্রথমে 11 দিয়ে দেখি। আচ্ছা 11 দিলাম। এখন আরেকজনকে হতাশ না করে আমি আরেকটা কাজ করি, এই সাইটে আগে 12টাই তৈরি করি।
এখন আমি যদি এটাকে মাপতে চাই যে কোনটার কতটুকু করে বক্স হয়েছে, প্রত্যেকটা একটা করে ঘর কতটুকু সাইজ হয়েছে, এটা আমি কিভাবে মাপবো? সহজ একটা সমাধান বের করার চেষ্টা করেন সবাই। আমি কিন্তু এই জিনিসটা দেখাইছি, মানে একটা সাইজ কিভাবে নিতে হবে এটাও আমি দেখাইছি। এই জিনিসটা আপনারা নিজে থেকে একটু খোঁজার চেষ্টা করেন। এক ইলিপস নিয়ে একটা রেক্টেঙ্গেল টুলস 100 বাই 100 নিলেও হবে। হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গুলার নিলেও হবে, একটা ইলিপস নিলেও হবে, সমস্যা নেই। এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, যেটা সাইজ আমি দিচ্ছি 100 এবং হাইটটাও দিচ্ছি 100। আচ্ছা, এখন এখানে দেখেন কার উত্তরটা সঠিক হয়েছে কারটা ভুল হয়েছে, আপনারা একটু এটা সাইজে এইটুকু মিলছে, তাই না? এটাকে আমি এটার উপর নিয়ে যাচ্ছি। মিলছে? তাহলে আপনাদের মধ্যে কে কোনটা বলছেন, কারটা সঠিক হয়েছে এখন নিজে থেকে ডিসাইড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এইভাবে যদি আপনি বিভিন্ন সাইজগুলো বের করতে চান, আমি এখানে যেখানে আমি গ্লাসের কথা বলেছিলাম মনে আছে তো, যে আমি শুধু সূত্র দেখাচ্ছি, এটা যদি আপনি বোঝার চেষ্টা করেন বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? যে অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই আপনি গ্রিড সিস্টেম মানে লেটার মার্ক গুলো কিভাবে বানান, আপনি গ্রিড সিস্টেম লোগো গুলো কিভাবে বানান? আমি এখানে কিন্তু সব সূত্রই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। যদি আপনি সূত্রগুলো বোঝার চেষ্টা না করেন, তাহলে আমার মনে হয় না যে আপনি ওই জিনিসগুলো ওইভাবে করতে পারবেন, ঠিক আছে? আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি, যেটা হচ্ছে আপনি সূত্রটাকে যদি ঠিকভাবে বুঝতে পারেন, আপনি কাস্টম ভাবে বিভিন্ন গ্রেড নিজে তৈরি করে নিজে এরকম গ্রিড মার্ক অনেক লোগোই বানাইতে পারবেন। ওটা কোনো ব্যাপার না আপনার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চলে আসি যেখানে পোলার গ্রিড টুল। তো আজকে ক্লাসটি কি অনেক বড় হয়ে যাচ্ছে? না ভাই, না ভাই। যাদের একটু বুঝতে অসুবিধা হবে যে আমি ক্লাসটা বেশি বড় হওয়ার কারণে বেশিটা বুঝতে পারি নাই, আপনি ইউটিউব থেকে টেনে আবার দেখে নেবেন, ঠিক আছে? আর আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি ক্লাস ভালো না লাগে, অন্তত ইউটিউবে কি একটা ডিসলাইক দিয়ে আসবেন, যে আমি বুঝবো যে ভালো হয় নাই। কিন্তু কেউ লাইক করে না কিংবা যায় না, তাহলে আমি বুঝবো কিভাবে বলেন যে আমি আপনাদের একটা কিছু শিখাইতে পারতেছি কিংবা আমার একটা উদ্যোগটা সফল হচ্ছে কিনা? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে ভালো লাগলে আপনারা নিজেদের বন্ধুদের মাঝখানে শেয়ার করতে পারেন। যদি আপনার চাহিদা থাকে যে আপনিও আরেকজনের উপকার করতে চান, আপনি একটা বন্ধু শিখুক, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি এই টুলটা নিচ্ছি, এখানে ড্রাগ করো, এটাও একই ভাবে নিতে পারি, ঠিক আগের টুলস গুলো যেভাবে আমি ব্যবহার করছি নিচ্ছি। আবার এখানে আমি রেশিও অনুযায়ী নিলে আমি শিফট ধরে নিতে পারি, আবার সেন্টার থেকে নিতে চাইলে আমি শিফট আলটা ধরে নিতে পারি, ঠিক আগের টুলস গুলো যেভাবে নিচ্ছি একই রকম। তো এটার ভিতরেও কিন্তু কিছু জিনিস আছে, যেটা হচ্ছে যে আমি যখন রেক্টাঙ্গুলার গ্রিড টুলটা ড্রাগ করছি তখন কিন্তু আপ অ্যারো ডাউন অ্যারোর মাধ্যমে কম বেশি করছে। এটার ক্ষেত্রেও এই জিনিসটা আছে, যেটা আপ অ্যারো চাপলে ভিতরে সার্কেল গুলো বাড়ছে, ডাউন অ্যারো চাপলে সার্কেল গুলো কমছে। আবার যেটা হচ্ছে যে এখান থেকে যদি আমি লেফট অ্যারো চাপি তাহলে দেখেন ভিতর থেকে লাইন গুলো কমছে, আবার যদি আমি রাইট অ্যারো চাপি লাইন গুলো বাড়ছে। তাহলে এখানে যদি আমি কমন একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে যে এটার ভিতরে কয়টা সার্কেল এবং কয়টা লাইন আছে? চারটা সার্কেল। চারটা সার্কেল। আচ্ছা, চারটা সার্কেল আছে, এখানে লাইন যে কয়টা গুণে হবে এই কয়টাই নাকি? এখানে গণার দরকার নেই কষ্ট করে। তো যেটা হচ্ছে যে আপনার চারটা সার্কেল, আচ্ছা ঠিক আছে, এখন চারটা সার্কেল যদি আমি নিতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে ম্যানুয়ালি কতটুকু বসাইতে হবে? 3, কারণ একটা তো সার্কেল সঙ্গে যুক্ত থাকবেই, ঠিক আছে? এখানে আমাকে বসাইতে হবে, যেমন এখানে আমি সাইজ নিচ্ছি 500 পিক্সেল, উইথ 500 পিক্সেল, হাইট, এবং এখানে দিচ্ছি 3 না, এখানে আমি ধরেন দিচ্ছি 4। 4 দিয়ে দিই, 4 দিলে কয়টা আসবে? 5টা। ঠিক আছে? তো এটা নিয়েও অনেক কিছু দেখার আছে এখনো। যারা যারা হয়তোবা এটা নিয়ে এর আগে থেকে কাজ করে তাদেরকেও একটা জিনিস বলতে চাই,
যে এইটুকুতেই শেষ না, এর ভিতরে আরো অনেক কিছু আছে। আরো অনেক কিছু আছে বলতে আমি এক্সাম্পল একটা জিনিস দেখাই। যারা এই শেপ গুলো নিয়ে ধরেন বিভিন্ন রকম কালার হুইল তৈরি করেন, কালার হুইল কিন্তু এরকম সাইজের তৈরি করতে অনেক সুবিধা, তাই না? এটা যদি আমি ভাগ করে ফেলি, প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিলে একটা কালার হুইল তৈরি হয়ে যাবে, তাই না? ধরুন এটা যদি আমি পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম, এখান থেকে যদি আমি এটাকে আনগ্রুপ করে প্রত্যেকটা কালার দেওয়ার চেষ্টা করি, যেমন এখানে ধরেন আমি একটা একটা করে বক্স আলাদা, প্রত্যেকটা বক্স আলাদা, এখানে একটা করে কালার ব্যবহার করছি আমি, কালার, এখানে একটা কালার নিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমি এইটাতে যখন সিলেক্ট করব, তখন দেখেন কয়েকটা মিলে কালার নিচ্ছে। মানে এইটার সমাধানটা কি? আমি বলবো মানে এই জিনিসটা যারা কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে এই জিনিসটা অনেকে ফেস করেন। এই জন্য আমি বলতেছি যে এই ধরনের অনেক জিনিস আছে যেটা নতুন যারা, তারা কিন্তু প্রথমে বুঝতে পারবে না যে এই জিনিসটা কি জন্য হচ্ছে, যে সবগুলোই তো একটা একটা করে আলাদা কালার দেওয়া যাচ্ছে, কিন্তু ওইটার ক্ষেত্রে সবগুলো একসঙ্গে কালার হচ্ছে কি জন্য। স্যার, ঠিক আছে? আমি বলবো হ্যাঁ বলেন। স্যার, এটা তো ডিভাইড হয় নাই, সবগুলো পাথফাইন্ডার ডিভাইড করা হয়েছে, কিন্তু এর উপরটা ডিভাইড করা হয় নাই। উপরেরটা ডিভাইড আনগ্রুপ হয় করা না। নিয়ে না না না, না, আনগ্রুপ না। ওই যে সবই ঠিক আছে। লাইন সিগন্যাল টুল গুলা এটা মানে কাটে না, এটা এক পাথফাইন্ডার শুধু কাজ করে একটার উপর, যখন আরেকটা পাথ থাকবে তখন সেটা কাটে, কিন্তু এটা একটার উপর আরেকটা পাথ পরে নাই। আপনার উত্তরটা একদম ঠিক, ঠিক আছে। আসলে এটাই হয়েছে, যেটা হচ্ছে যে আপনার এটা একটার পাতের উপর একটা পাত পরে নাই। এটা আমরা কিভাবে বুঝবো, আমি একটু ভালো করে আপনাদের দেখিয়ে দেই। অনেক সময় দেখা যাচ্ছে যে এই বিষয় নিয়ে আলোচনা নাও করা হইতে পারে, আপনি এই বিষয়টা জানা থাকবে। এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখেন, এটা কিন্তু আপনার এই পাত থেকে একটু ফাঁকা আছে, দেখছেন? এই পাত থেকে এই পাতটা যুক্ত নাই। তো এই পাতটা কিন্তু আমরা কতটুকু, মানে কত বড় জুম করে তারপর এই জিনিসটা আমরা দেখলাম, ঠিক আছে? কিন্তু সহজভাবে আমাদের বোঝার কোনো উপায় নাই, তাই না? ওইভাবে। তো এই জন্য আমাদেরকে যে জিনিসটা হচ্ছে যে, আগে যদি আমি বেসিক নিয়মটা জানি যে এটা না কাটার কারণ কি, একটা পাতের উপর একটা পাত গেলে অবশ্যই কাটবে, কেন কাটবে না? তাহলে আমার এখানে পাতের উপর পাতটা যায় না, ঠিক আছে? তো যাক, এটা অন্য বিষয়টা এর ভিতরে ঢুকাই ফেলছি। এটা এই মানে আমাদের এই টুলটার ক্ষেত্রে এই সমস্যাটা হয় বিধায় আমি এই প্রশ্নটা এখানে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস এ পর্যন্তই। আমার যেটুকু দেখানো ছিল আমি দেখে শেষ করছি। এর বেশি হয়তো বা আজকের ক্লাসে আর কিছু দেখানো হবে না। আপনাদের যদি এর ভিতরে আর কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। স্যার, বাসায় এক্সারসাইজের জন্য কোনো যে হোমওয়ার্ক দিয়ে দিতেন। হোমওয়ার্ক আমি তো বললাম যে আমি আপনাদেরকে সূত্র দিচ্ছি, এই সূত্র থেকে আপনি অনেক কিছু করতে পারেন। আর যেটা হচ্ছে যে নিজে একটা কিছু করার চেষ্টা, এটা হচ্ছে চিন্তাধারাকে কাজে লাগানো, নিজের মানে ব্রেনকে একটু মানে কাজে লাগানোর জন্য চেষ্টা করা। এই চেষ্টা থেকে আপনার একটা কিছু মানে খোঁজার আগ্রহটা বাড়বে। যখন আপনি নিজে থেকে খোঁজার চেষ্টা করবেন তখন আপনার শেখার আগ্রহটা বাড়বে। অনেকে বলে যে ভাই আপনি এইভাবে হোমওয়ার্ক দিলে তো এই জিনিসটা আমরা করে প্র্যাকটিস করে দিতে পারতাম। আমি আপনাকে কি দিব, হয়তোবা কিছু শেপ টেপ ডিজাইন করে আপনাকে সেম করতে বললাম, আপনি হয়তোবা তার চেয়ে একটু বেটার করলেন, আমি যেটা দিলাম তার চেয়েও সুন্দর করলেন। এটাতে খুশি হওয়ার কিচ্ছু নাই, আমি মনে করি যেটা, এটাতে খুশি হওয়ার কিছু নাই। কারণ আমি আপনাকে যেটুকু দেওয়ার চেষ্টা করছি, আপনি চিন্তা করবেন যে আপনি সেখান থেকে সূত্রটা বুঝে নিজে থেকে মানে নতুন নতুন আইডিয়া জেনারেট করা। মানে আপনি যখন এই জিনিসটা মানে নিজের চিন্তাধারা কাজে লাগানো শুরু করবেন, তখন আইডিয়া যে জেনারেটের যে ব্যাপারটা, যে ভাই আমি তো অনেকদিন ডিজাইন করছি, আমার তো আইডিয়া জেনারেট করতে পারি না, আপনি এই জন্যই করতে পারেন না যে শুধু কপি করে গেছেন। আইডিয়া মানে কখনো মানে নিজে চেষ্টা করেন না যে কোনো একটা কিছু করার। আপনি যদি প্রতিনিয়ত কিছু একটা করার চেষ্টা করতেন, তখন থেকে আপনার আইডিয়া জেনারেট হওয়া শুরু হইতো, তখন থেকে আপনার আইডিয়া ডেভেলপ করার যে ক্ষমতাটা, এটা আস্তে আস্তে বাড়তে থাকতো। আমি এই জন্যই চাই যে আমার ক্লাসের মধ্যে আপনি নিজেও আইডিয়া জেনারেট করার এই ব্যাপারটাকে গুরুত্ব দেন। বেশিরভাগ ক্ষেত্রে সবাই তো বলে যে কপি করা, প্রথম অবস্থা কপি করতে, কপি করার পরে আস্তে আস্তে আইডিয়া জেনারেট হয়। তো কপি করতে বলে কি কারণে? এই যে আমি প্রথম থেকে বললাম যে আপনি যদি ভাত না চেনেন আপনি কিভাবে বুঝবেন কোনটা ভাত কোনটা মাছ? আপনাকে চেনার জন্য কপি করতে হবে, যে এই জিনিসটা চিনি, বিজনেস কার্ড কিরকম হয়, এগুলোতে কি থাকে, এগুলো কি ধরনের ডিজাইন হয়ে থাকে, এগুলো চেনার জন্য আপনি শেপ যেমন টুলস গুলো ব্যবহার করতেছেন, এগুলোর ব্যবহারগুলো পারতেছেন কিনা, এই জন্য আপনি বিভিন্ন গুলো আপনি কপি করছেন, তাই না? এখন আমি যদি আপনাকে বলি যে একটা বিজনেস কার্ডের ভিতরে একটা, কিংবা এখানে ধরেন একটা আমি একটা কিছু সার্চ করছি, যে কোনো একটা কিছু,
কি দিয়ে সার্চ করবো বলেন? ডিজাইন রিলেটেড একটা কিছু বলেন, কমন জিনিস এটা দিয়ে সার্চ করি নাকি লোগো দিয়ে সার্চ করি? এটাই সবার কমন, মানে ডিজাইন যেই শিখতে আসে সেই লোগো ডিজাইনার হতে চায়, এটাই হচ্ছে একটা কমন জিনিস। মানে না হাসির কিছু না, এটাই কমন, এরকমই হয়ে গেছে। তো এটা শুধু ইয়ে করলে হবে না, আপনি যখন দেখবেন যে আপনার ভালো লাগা তৈরি হচ্ছে তখন আপনার ইয়ে হবে। তো আমি কিছুক্ষণ আগে আপনাদের একটা জিনিস শিখাইছি, শিফটের ব্যবহার। সবাই কি এখন বলতে পারবেন যে আপনার শিফটের ব্যবহারটা শিখছেন? জি জি ভাই। সবাই শিখছেন? শিওর শিওর? জি ভাই। জি ভাই। একটু চিন্তা করে দেখেন। জি জি। আচ্ছা, আমি এখানে শিফট আল্টারের ব্যবহারটাই এই লোগোর মাধ্যমে দেখবো। এখানে আমি একটা জিনিস দেখতেছি, আপনাদের কাছ থেকে ক্লাসের মধ্যে আমি রিপ্লাইটা নিতে চাই, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে লক করছি, একটু ছোট ইমেজ হয়ে গেছে। এখন আমি এই একটা সার্কেলের সমান, এটা তো একটা সার্কেল তাই না, জি যেটা আমরা ইলিশ টুল দিয়ে নিতে পারি, আর এটা তো একটা বক্স তাই না, জি। এটা আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে নিতে পারি, যেটা আমরা অলরেডি এদিকে কাজ দেখছি। তো এইরকম একটা রেক্ট্যাঙ্গুলার টুল আমি কিভাবে নিব, মানে এটা নিব কিভাবে? গ্রিড টেনে রেক্টেঙ্গুলার টুল থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, তারপর কি করতে হবে আমাকে বলেন? শিফট অল্টার জি ধরে ড্র্যাগ করতে হবে। একদম মাঝখান থেকে সেন্টার নিতে পয়েন্টে হবে। অল্ট শিফট ধরে টান দিতে হবে। আমি সেন্টার পয়েন্ট যখন থেকে সেন্টার alt পয়েন্টে shift যখন ধরে যাব আমি কিভাবে টান বুঝবো দিতে এটা এটা সেন্টার পয়েন্ট? গ্রিড দিয়ে নিতে পারি। স্যার এই যে রেক্টেঙ্গুলার চিহ্ন টুলের এক আসবে। কর্নার থেকে শিফট প্রেস করে অন্য কর্নার পর্যন্ত নিলেই হবে স্যার। এটা হচ্ছে শিফটের ব্যবহার, যেটা হচ্ছে আমার জি। এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত, এই যে শিফট। তো যদি আমি মাঝখানের পয়েন্টটা আমার জানা থাকতো সেক্ষেত্রে আমি শিফট আল্টারের ব্যবহার করতাম, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, এখন আমি এটা ব্যাকগ্রাউন্ডে রাখছি, টুতে লক করছি। এখন আমার এই সার্কেল নেওয়ার পালা। এটা তো আমি একটা কোণ পেয়েছিলাম, এক কোণ থেকে নিলাম, এখন এটা কি করবেন সার্কেলটা? এটা গ্রিড ইউজ করতে হবে। একটা গ্রিড নিতে ইউজ হবে। করতে হবে, অথবা যদি স্যার আপনার ওই যে অ্যালাইন তো এখনো শিখান নাই স্যার, অ্যালাইন করে নিলেও পারি। অ্যালাইন করে নিলে আমি কিভাবে বুঝবো এটা সাইজ কত? মানে এখানে জিনিস হচ্ছে কি, নিজেকে কিছু প্রশ্ন করা, ঠিক আছে? আমি এই জিনিসটা দিয়ে বুঝাইতে চাচ্ছি, এটা কিন্তু সিম্পল একটা জিনিস, কিন্তু এটার মধ্যে অনেক রকমের প্রশ্ন জি। লুকায় আছে, ঠিক আছে? কারণ আমি সব সময় সিম্পল জিনিসের ভিতরে, যে অনেকে যেটা আছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে সিম্পল একটা ডিজাইন করছে, সিম্পল একটা লোগো করছে, এটা জাস্ট একটা লাইক দিয়ে চলে গেল। কিন্তু অনেক ভালো ভালো ডিজাইনার আছে যারা সিম্পল ডিজাইন করছে, এটাতে অনেক মিনিং বোঝানোর চেষ্টা করছে এবং এটাতে অনেক থিওরি অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? যে জিনিসটা আমরা সাধারণ চোখে দেখে বুঝতেই পারি না। যখন আমরা এই জিনিসগুলো নিয়ে মানে টুকটাক নিজে থেকে মানে এগুলো নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করবো, তখন এই জিনিসগুলোর প্রতি আমাদের ধারণা চলে আসবে, ঠিক আছে? এই জন্য আমি বলি যে আপনি নিজে থেকে কিছু করার চেষ্টা করেন। আমি আপনাকে দেখাই দিলাম যেটা আমি পারি, এটাই যে আপনাকে শিখতে হবে এমন কিছু না, আমার চাইতে বেটার কিছু আপনি হন। এখন যেটা হচ্ছে যে একজন বলছে গ্রিড টেনে, আমি গ্রিডে যাচ্ছি, কন্ট্রোল আর, রুলার নিলাম, রুলার দিয়ে গ্রিড করতে হবে নাকি? জি। আচ্ছা, এখন আমি গ্রিডটা কিভাবে টানবো? ওই কন্ট্রোল প্রেস করে না যে শুধু লেফট প্রেস করে টান দেন। মাউস চেপে এখান থেকে নিয়ে আসলে হবে। মাউস চেপে আমি কি Left সাইডে চেপে রাখবো না টান ভিতরে দেন। রাখবো? এটা না এই যে মাঝখানে। হোয়াইট অংশটার শুরু থেকে, হ্যাঁ এদিকে আচ্ছা, হোয়াইট অংশের শুরু থেকে টাচ, যেটা আমার টাচ এরিয়া থাকতে হবে। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার কথাটা, এখান থেকে শুরু করলাম। এটা নতুন অনেকেই আছে যারা এই জিনিসটা শিফট আল্টার ব্যবহারটা বুঝতে পারছেন না, হয়তোবা আপনি জানেন বিধায় আপনি এই জিনিসটা খুব সহজে বুঝতে পারতেছেন, কিন্তু অনেকে আছে যেটা জানে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিজাইন করতে গেলে অনেক সুবিধা হবে। আবার আপনারা নিজেরা মানে মানে গ্রাম্য ভাষায় বলে যে হিসনামি করিও না, হিংসামি, ঠিক আছে? তো একজনের সাথে আরেকজন হিংসামি করে যে এটা ওকে জানানো যাবে না, আমি জানি এটা, আমি জেনে থাকলাম। অ্যাডোবি কিন্তু শুধু আপনার জানার জন্য বানায় নাই, ওদের জানানোর জন্য অপশন রাখছে, সে জানার চেষ্টা থাকলে সে জানতে পারবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে এটাও আমি শিফটের ব্যবহার করতে পারি নাকি, এই যে এক গ্রিড থেকে ড্র্যাগ করে আরেক গ্রিড পর্যন্ত মাউস কার্সরটা। তো এটা যদি আমার এই নিয়মটা যদি জানা থাকে, শিফট দিয়ে এইভাবে ব্যবহার করা যায়। আমি যতটুকু মনে করি যে এই ক্লাসে হয়তোবা দুই একজন এমনও ছিল যারা এই জিনিসটা জানতো না, ঠিক আছে? আশা করি তাদের কাজে লাগবে। তো তারপরে এখানে দেখেন যে এখান থেকে ফ্রি যে অপশনটা, এখানে যদি আমি শিফট ধরি তাহলে কিন্তু আমার কোনো কাজে আসবে না, এটা সমান রেশিওতে আসবে, তাই না? এখানে আমাকে ড্র্যাগ করতে হবে শিফট ছাড়া,
ফ্রি হ্যান্ড। তো এই একটা সিম্পল বিষয়। তো আশা করি এটার মধ্যেও অনেক কিছু শেখার আছে, যদি এই ধরনের অনেক কিছু জিনিস নিয়ে আপনারা ঘাটাঘাটি করেন। মানে আমার মাঝখানে মাঝখানে কিছু কথাগুলো একদম গ্রাম্য ভাষায় চলে আসে, বুঝতে পারেন তো আপনারা? সমস্যা নাই স্যার, মাতৃভাষা। সমস্যা নাই ভাই। মানে আমি আবার ইংলিশে অত মানে এক্সপার্টও না, আমি ইংলিশ জানিও না ভালো যে আমি ইংলিশে আপনাদের কিছু ইয়ে করে দিব, ঠিক আছে? কারণ আমি ইংলিশে অনেকটা দুর্বল, এটা আমি সবসময় স্বীকার করি। তো অনেক সময় অনেকে বলে থাকে যে ভাই তো মানে স্মার্ট না, মাঝে মাঝে দুই একটা ইংলিশও বলে না, ঠিক আছে? ভাষার জন্য স্যার এত যুদ্ধ করলাম, এখন যদি আবার এই ভাষাটাই যদি ইয়ে করি তাহলে কেমনে হবে স্যার? না আবার এইটা বললে আবার ইয়ে করেন না, তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার সমস্যা হবে। ওইটা তো ইন্টারন্যাশনাল, কিন্তু আমাদের এখানে ইন্টারন্যাশনাল কেউ নাই। আচ্ছা যাই হোক, সবাই তো এই তর্কগুলো আমরা দিলে আবার হয়তো বা ভিডিওতে অনেকেই অনেক রকম মন্তব্য করবে, ঠিক আছে? একবার আমি একটা ভিডিওর মধ্যে ব্যাটারি নিয়ে আলোচনা করছিলাম, সেটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। ব্যাটারি ব্যাটারি নিয়ে কাণ্ড, আপনার ব্যাটারি নিয়ে কাণ্ড হবে না হবে। কল্পনাও করতে পারিনি এরকম হয়ে যাবে।